আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে। আমি জেলা সমবায় কর্মকর্তা ফরিদপুরে কর্মরত রয়েছি। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে কীরকম করে আপনাদেরকে অনলাইনে নেম ক্লিয়ারেন্স নিতে হয়। তো নেম ক্লিয়ারেন্সের পরবর্তী ধাপটা হলো সমবায় সমিতির জন্য একটি আবেদন করতে হবে, নিবন্ধনের আবেদন। তো সেইটা নিবন্ধনের আবেদনটা আপনারা অনলাইনে কিভাবে সঠিকভাবে করবেন এবং সঠিক উপায়ে করবেন এবং যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন সেগুলো পূর্ব প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন সেই সকল বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমি শুরুতেই আরও একটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে সমবায় সমিতির নিবন্ধন আসলে এটা একটি বেশ সময় সাপেক্ষ এবং বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, কারণ সমবায় সমিতির নিবন্ধনের পরে এটা কিন্তু আসলে একটি লাভজনক প্রতিষ্ঠান। আপনারা বিভিন্ন ধরনের আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, এর মাধ্যমে আপনার হচ্ছে সঞ্চয় আমানত গ্রহণ করা বা ঋণ প্রদান করা, এছাড়া উৎপাদনমুখী সমিতির ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কাজের ক্ষেত্রে নিয়োজিত থাকবেন। এছাড়াও বিভিন্ন সমিতি রয়েছে, কিন্তু সবগুলো সমিতিতেই কিন্তু আর্থিক লেনদেন থাকে। সুতরাং আর্থিক লেনদেন বিশিষ্ট একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আপনি সব ধরনের বৈধ যে সকল কাজ বাংলাদেশে করা যায় সবগুলো কাজে আপনারা এখানে করতে পারবেন। বিধায় এই ধরনের একটি সমবায় সমিতি নিবন্ধন করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সমবায় সমিতি আইন এবং সমবায় সমিতি বিধি এবং সার্কুলারে যেভাবে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে এবং এই নিয়মকানুনগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। যেহেতু এখানে আপনার একজনের প্রতিষ্ঠান না, এটা আসলে একটি সমবায় প্রতিষ্ঠান, এখানে অন্তত 20 জন সদস্য নিয়ে একটি প্রাথমিক সমবায় সমিতি গঠন করা যায়। সুতরাং এখানে সদস্যদের যে অর্থটা নিয়ে একটি ম্যানেজমেন্ট কমিটি সেটা পরিচালনা করবে, সেটার একটা দায়বদ্ধতা রয়েছে। তাই হচ্ছে এই সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে সমবায় সমিতি আইন, বিধি এবং সার্কুলার কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো আমরা একটু চলে যাই সমবায় সমিতি বিধির। তো সমবায় সমিতির বিধি 5-এ বলা হয়েছে নিবন্ধনের জন্য আবেদন। আমরা জানি যে আগে আমরা হচ্ছে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ হার্ড কপির মাধ্যমে আবেদন করতাম। তো তখন হচ্ছে আমরা আবেদনটা সরাসরি উপজেলা সমবায় কার্যালয়ে জমা দিতাম, কিন্তু এখন আর আপনার ওভাবে করার প্রয়োজন নেই। এখন আপনারা কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে service.rdcd.gov.bd এই একটি ওয়েবসাইটের ভিতরে গেলে কিন্তু আপনারা সেখানে নেম ক্লিয়ারেন্স করতে পারছেন এবং তারপরে নেম ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনারা সমবায় সমিতির আবেদনটা করতে পারছেন। তো আমি এখন বলবো যে সমবায় সমিতিতে আবেদন করতে হলে প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য 300 টাকার ট্রেজারি চালান জমা দিতে হয়। সেটা কিভাবে জমা দিতে হয় সেটা সম্পর্কে একটি ভিডিও আমি করেছি, সেটা আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আর এছাড়া প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 20,000 টাকার শেয়ার থাকতে হবে। অর্থাৎ প্রাথমিক সমিতি করতে হলে আমরা জানি যে 20 জন সদস্যর প্রয়োজন হয় অন্তত, এবং 20,000 টাকার শেয়ার থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকজন সদস্য কিন্তু অন্তত দেখা গেছে যে 1,000 টাকা করে আপনার শেয়ার মূলধন রাখতে হচ্ছে, অথবা আপনারা 20 জনে মিলেও 20,000 টাকা যেভাবেই কম বেশি করে হলেও কিন্তু আপনারা সেখানে শেয়ারটা দিয়ে আপনারা প্রাথমিকভাবে 20 জন সদস্য দিয়ে 20,000 টাকার শেয়ার দিয়ে কিন্তু প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় লেখা আছে উপবিধি 4-এ, সেটা হচ্ছে প্রস্তাবিত সমবায় সমিতি পরিচালনার জন্য পরবর্তী 2 সমবায় বর্ষের আয় ব্যয়ের বিবরণ সম্বলিত একটি বাজেট প্রাক্কলন আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। তো এটা আমরা যখন হার্ড কপিতে করতাম তখন ওইভাবে দাখিল করতেন, কিন্তু এই 2 সমবায় বর্ষের যে প্রাক্কলিত বাজেট সেটা কিন্তু আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া পেশা ভিত্তিক বা বিশেষ কোনো শ্রেণীর যদি সমবায় সমিতি আবেদন করতে হয় সেক্ষেত্রে কিন্তু পেশাজীবী যে প্রত্যয়ন প্রয়োজন হয় উপযুক্ত যে কর্তৃপক্ষ আছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন থেকে আপনারা নিতে পারেন, ওয়ার্ড কাউন্সিলর কাছ থেকে নিতে পারেন। তো সেইভাবে আপনারা কিন্তু কোনো পেশাজীবী সমবায় সমিতি করতে হলে সেই পেশাজীবীর প্রত্যয়নটা নিতে হবে। সমবায় সমিতির কর্ম এলাকা অবশ্যই সুস্পষ্টভাবে থাকতে হবে। একই কর্ম এলাকায় একই নামে একাধিক সমবায় সমিতি নিবন্ধন করা যাবে না। এটা অলরেডি আপনারা যখন নেম ক্লিয়ারেন্স নিয়েছেন তখন এই ধাপটি অতিক্রম করেছেন। আর আমি যেটা বলছিলাম, সমবায় সমিতির নিবন্ধন করতে হলে অবশ্যই সমবায় যে নিবন্ধন নীতিমালা রয়েছে 2013 এবং সমবায় সমিতি নিবন্ধন ও আইন সংশোধন আদেশ 2015 আছে, সেটা ফলো করতে হয়। এছাড়াও সমবায় সমিতি নিবন্ধনের যে সতর্কতা সম্পর্কে 2022-এ একটি সার্কুলার রয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আর এই সমবায় সমিতি নিবন্ধনের সময় আপনি যখন আবেদন করতে যাবেন তখন আপনাকে 9টি ধাপে বিভিন্ন
তথ্য কিন্তু প্রদান করতে হবে। প্রথমেই আপনাকে প্রাথমিক সমবায় সমিতির প্রাথমিক তথ্য সংযুক্ত ঘর দেখে পূরণ করতে হবে। এছাড়া তার পরবর্তী ধাপে লক্ষ্য এবং উদ্দেশ্য দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সমবায় সমিতি গঠনের কিন্তু একটা লক্ষ্য থাকে এবং কী উদ্দেশ্যে গঠিত হচ্ছে সেটা আপনাকে অবশ্যই সুনির্দিষ্টভাবে দিতে হবে। এই অনলাইন আবেদন করতে গেলে কিছু লক্ষ্য উদ্দেশ্য জেনেরিকভাবে অর্থাৎ ওখানে প্রস্তুত করা আছে, তো সেগুলো আমরা দিব না। আমাদের যে সমবায় সমিতিটা নিবন্ধন করব, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু আমরা লিখে ওখানে দিব। এটা পূর্ব থেকে আমাদেরকে লিখে রাখতে হবে। এরপরের ধাপ হচ্ছে সদস্য নিবন্ধন। এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে দেখাবো এবং কমিটি ব্যবস্থাপনা বা পরবর্তী যে ধাপগুলো রয়েছে 9টি ধাপ, এই 9টি ধাপই কীভাবে আমরা এই 9টি ধাপের তথ্যগুলো পূরণ করব সেটা কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ওই আবেদন করতে যাওয়ার পূর্বেই কিন্তু আপনাকে এই প্রস্তুতিগুলো সম্পন্ন করতে হবে এবং সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনার কম্পিউটারে রেখে তারপরে আবেদন করতে বসতে হবে। তো সুতরাং এটা কিন্তু আপনাকে আগেই এই ধাপগুলো কী কী কাগজপত্র লাগবে সেটা একটু দেখে নিতে হবে। তো আমি একটু আপনাদেরকে দেখাই কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে এটা আপনারা করতে পারবেন। তো শুরুতে সমবায় সমিতি নিবন্ধনের জন্য আবেদন, এইটার ক্ষেত্রে এটা আসলে আপনাদেরকে আমি যদি ওয়েবসাইটে ঢুকে সরাসরি দেখাই সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টা পরিষ্কার হবে। নতুন আবেদন এটা এবং এই ধাপগুলো কিভাবে করবেন ওটা আমি ওখানে দেখিয়ে দেবো, এটা এখানে আলোচনা করব না। তারপর আরেকটা আছে যে সমিতির ধরন সিলেক্ট করতে হবে। এটা প্রাথমিক, কেন্দ্রীয় বা জাতীয় কোন ধরনের সমিতি আপনি সিলেক্ট করতে চান। এটা যখন আপনি সমিতি নেম ক্লিয়ারেন্স নিয়েছেন তখন কিন্তু আপনি অলরেডি নির্ধারণ করেছেন যে আপনি একটি প্রাথমিক সমবায় সমিতি করবেন। সুতরাং এখানেও প্রাথমিক সমবায় সমিতির যে রেডিও বাটন আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপরের ধাপেই আপনি দেখবেন যে ওখানে সমিতির কার্যালয়ের ঠিকানার একটি অপশন আছে। তো সেখানে শুধু যে বাড়ি নং বা গ্রাম বা রাস্তায় পাড়া মহল্লার ঠিকানা সেটুক দিতে হবে, কিন্তু ওখানে যে উপজেলা, জেলা এগুলো ওখানে লেখা যাবে না, কারণ অলরেডি আমরা যেখান থেকে নেম ক্লিয়ারেন্সটা নিয়েছি সেখানকার উপজেলা, জেলা অটোমেটিক এটা চলে আসবে। সুতরাং এই কার্যালয়ের ঠিকানা লেখার জায়গাতে এই উপজেলা এবং জেলা এগুলো লেখার আর কোনো প্রয়োজন নেই। তো এটা লিখলে দেখবেন যে যখন আপনার যে তথ্যটা আসবে সেখানে কিন্তু এটা দুইবার চলে আসবে। অলরেডি কিন্তু আপনার উপজেলা, জেলা সিলেক্ট করা হয়ে গেছে। সুতরাং এটা আমরা এই কার্যালয়ের ঠিকানা লেখার ক্ষেত্রে এটা লিখব না। তারপর হচ্ছে সদস্য নির্বাচনী এলাকা। সদস্য নির্বাচনী এলাকা আসলে প্রাথমিক সমিতির ক্ষেত্রে সদস্য নির্বাচনী এলাকা সাধারণত একটা উপজেলায় সীমাবদ্ধ থাকবে। এটা যে জেলা সমবায় কর্মকর্তা রয়েছেন উনি একটা উপজেলা ব্যাপী অথবা একটা উপজেলার কয়েকটা ইউনিয়ন অথবা কয়েকটা গ্রামে কিন্তু একটি সমবায় সমিতি নিবন্ধন দিবেন। কর্ম এলাকা, এই সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা একই হলে একই রেডিও বাটন দিতে হবে, অথবা যদি আলাদা হয় তাহলে আলাদা দিতে হবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই ওই উপজেলার বাইরে যাবে না। আর সমিতির যে বিভিন্ন ধরনের তথ্য আছে, সমিতির ধরন, সেই ধরনটা ওখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সমিতি গঠনের তারিখ। সমিতি গঠনের তারিখটা যে আপনার যে প্রথম সমিতি গঠন করার জন্য প্রথমেই কিন্তু একটা আপনার সদস্যদেরকে নিয়ে একটা মিটিং করতে হয়। তো সেই মিটিংয়েই মিটিংটা যেই তারিখে হবে সেই তারিখটাই হবে সমিতি গঠনের তারিখ। তো এইখানেও কিন্তু আপনাকে ওই যে তারিখটা ছিল সাংগঠনিক সভার যে তারিখ সেই তারিখটা এখানে দিতে হবে, অর্থাৎ সমিতির প্রথম সভার তারিখে সমিতি গঠনের তারিখ হিসেবে বিবেচিত হবে। এরপরে আপনি দেখবেন যে সদস্য ভর্তি ফি, এইখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল সদস্য ফি হবে। আপনার সমিতির সদস্য ভর্তি ফি যদি 100 টাকা হয় তাহলে 100 টাকা দিতে হবে। কিন্তু এরকম অনেকে ভাবতে পারেন যে 100 টাকা করে 20 জনের কাছ থেকে নিলে তো 2000 টাকা হয়, আমি কি এই অপশনে 2000 টাকা লিখবো কিনা? কিন্তু আসলে না, ওখানে 100 টাকা করে হলে 100 টাকা, 50 টাকা করে হলে 50 টাকা, 200 টাকা করে হলে 200 টাকা সদস্য ফি দিতে হবে। এছাড়াও যে এই ফিটা যে কত টাকা হবে, অর্থাৎ 50 টাকা না 100 টাকা না 200 টাকা হবে, সেটা কিন্তু ওই যে প্রথম সভা হয় সেই সভাতেই আপনাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে। এরপর শেয়ার সংখ্যা, শেয়ার মূল্য, এটাও প্রথম সাংগঠনিক সভাতে আপনারা নির্ধারণ করে নেবেন যে আপনার শেয়ার সংখ্যা কত হবে, মোট শেয়ার মূল্য কত হবে, সেটা কিন্তু ওখানে নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী এখানে বসাতে হবে। বিক্রিত শেয়ার, আমি বলছিলাম যে প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করতে গেলে অন্তত 20,000 টাকার শেয়ার আপনাকে থাকতে হবে শুরুতে। তো আপনার প্রত্যেকটা শেয়ারের মূল্য যদি 100 টাকা করে হয় তাহলে আপনাকে অন্তত 200টা শেয়ার কিন্তু বিক্রি করতে হবে, তাহলেই আপনার 20,000 টাকা হবে। অর্থাৎ 20,000 টাকার শেয়ার মূলধন এখানে এই তথ্যগুলো পূরণ করতে হবে। সমিতির মোবাইল নাম্বার দিতে হবে, সমিতির যে নিজস্ব মোবাইল নাম্বার যদি আপনারা রাখেন তাহলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে।
আর সমিতির গঠনের উদ্যোগী সংস্থা, এগুলো প্রত্যেকটা জিনিসই এখন আমি বলছি হয়তো আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে না, কিন্তু আমরা যখন অনলাইনে জিনিসগুলো দেখাবো তখন কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাবে। সমিতির উদ্যোগী সংস্থা বলতে বোঝা যাচ্ছে যে সমবায় সমিতি যদি সমবায় অধিদপ্তরের কোনো প্রকল্পের অধীনে গঠিত হয় তাহলে ওখানে উদ্যোগী সংস্থা হিসেবে সমবায় অধিদপ্তর হবে। কিন্তু সমবায় সমিতি যদি ব্যক্তি সদস্য অর্থাৎ কোনো ব্যক্তি নিজের উদ্যোগে গঠন করে সেক্ষেত্রে কিন্তু সেটা সহযোগে গঠিত, এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং সমিতির লক্ষ্য উদ্দেশ্যের কথাটা যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা সমিতির লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা আপনারা আগেই লিখে রাখবেন, ওখান থেকে কপি পেস্ট করে আপনারা ওই জায়গাতে বসিয়ে দিবেন। সদস্য নিবন্ধন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই সদস্য নিবন্ধনে কিন্তু প্রত্যেক সদস্যের তথ্য অবশ্যই নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। তো প্রত্যেক সদস্যর ক্ষেত্রে যেটা আমরা সাধারণত দেখি যে যেই সদস্য যেখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা, যেখানকার তার কি বলে জাতীয় পরিচয়পত্র থাকে, সেই জায়গা থেকেই কিন্তু আপনার সমবায় সমিতি করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বাড়ি হতে পারে লালমনিরহাট, কিন্তু আপনি ঢাকায় দীর্ঘদিন ধরে থাকেন, আপনার জাতীয় পরিচয়পত্র লালমনিরহাটের, কিন্তু আপনার ঢাকায় অনেক দিন ধরে থাকেন, এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। সেক্ষেত্রে যদি আপনি ঢাকায় সমবায় সমিতি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে যে আপনি থাকেন সেই জন্য জনপ্রতিনিধি সংশ্লিষ্ট একটি প্রত্যয়ন লাগবে। এছাড়াও সমবায় সমিতি অনেক ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করে থাকি যে সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই থাকতে পারবে, এটার কোনো আইনগত বাধা নেই। এছাড়াও আপনার ওখানে লাগবে সদস্যের যে বাংলা নাম আছে, ইংরেজি নাম আছে, তারপর সদস্যের যে আপনার ছবি আছে, তারপর জাতীয় পরিচয়পত্র এবং তার স্বাক্ষর, এগুলো সবই কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে এবং এগুলো কিন্তু স্ক্যান করে আপনাকে কম্পিউটারে রাখতে হবে। তারপরে সেখান থেকে এগুলো একটা একটা করে আপলোড দিতে হবে। এছাড়াও আপনার এই সমবায় সমিতি, আমি শুরুতেই বলেছিলাম যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, সুতরাং আর্থিক প্রতিষ্ঠান হলে অবশ্যই এখানে অর্থের লেনদেন হবে। তো মানুষ তো মানে একটা সময় মারা যায়, তো তখন মারা গেলে তার নমিনি কে হবে? ব্যাংকে যেরকম নমিনি দেওয়ার সিস্টেম রয়েছে, ঠিক তেমনি কিন্তু সমবায় সমিতি থেকেও একজন সদস্য মারা গেলে বা সে যদি অন্য কাউকে নমিনি হিসেবে সিলেক্ট করতে চায় তাহলে কিন্তু এটা শুরু থেকেই এই নিবন্ধনের সময় বা সদস্য ভর্তির সময় কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে এইখানে কিন্তু আপনাকে অবশ্যই নমিনির যে জাতীয় পরিচয়পত্র আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনি প্রত্যেক সদস্যের ক্ষেত্রে আলাদা আলাদা একজন করে নমিনির পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র এটা রাখতে হবে। তারপর সমিতির ব্যবস্থাপনা কমিটি, এখানে যে সদস্য নিবন্ধন করব আমরা 20 জন, সেটা নিবন্ধন করার পরে এখানে ব্যবস্থাপনা কমিটির সদস্য কারা হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সমিতিটি জাতীয় বা কেন্দ্রীয় সমিতির অন্তর্ভুক্ত হবে কিনা এটা ভবিষ্যতে হলে হতেও পারে, নাও হতে পারে, সুতরাং এখনই এটাকে আপনার এই বাটনে সিলেক্ট করার প্রয়োজন নেই। তো এটা একটু বুঝে রাখতে হবে। এছাড়াও একাধিক সদস্য থাকলে মোটিভটা বুঝতে হয়। আমরা একটা নির্দেশনা দিই যে একাধিক সদস্য থাকলে অনেক সময় দেখা গেছে যে একটা পারিবারিক সমিতি করার পরে এটা বিভিন্ন ধরনের আর্থিক যে তছরূপ আছে সেটা করার চেষ্টা করে। সুতরাং এটা আমরা নির্দেশনা দিই যে সংগঠক এই সমিতি করবেন বা কোনো উপজেলা সমবায় অফিসারের কাছে যদি এই ধরনের আবেদন আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই তাদের যে উদ্দেশ্যটা আছে সেটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এই জন্য এটা একটু সতর্ক থাকতে হবে। আইনগত বাধা না থাকলেও এই বিষয়টা একটু সতর্ক থাকা আমাদের দরকার। এরপরে যে আর্থিক তথ্যাদি আছে সেগুলো শেয়ারের সংখ্যার ঘরে ক্রয়কৃত যে শেয়ার সংখ্যা আছে সেগুলো দিতে হবে এবং প্রত্যেককেই কিন্তু একটা করে অন্তত শেয়ার কিনতে হবে। আর আমরা জানি সমবায় সমিতি আইন বিধি অনুযায়ী আমরা জানি যে সমবায় সমিতির সদস্য হতে হলে অন্তত একটা শেয়ার ক্রয় করতে হবে আর সঞ্চয়ও হবে শেয়ারের সমপরিমাণ। অর্থাৎ আপনি যদি একটা শেয়ার কেনেন 100 টাকা দিয়ে তাহলে আপনাকে অন্তত 100 টাকা সঞ্চয় দিয়ে কিন্তু সেই সমবায় সমিতিতে ভর্তি হতে হবে। আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে একজন কিন্তু 1/5 বেশি শেয়ার ক্রয় করতে পারবেন না, এই ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকতে হবে। সমিতির আয় ব্যয়ের যে অপশনটা আছে এখানে অবশ্যই সমিতির যে আয় ব্যয় আছে, অর্থাৎ আপনি যে সমিতিটি গঠন করার সময় আপনার ঘর ভাড়া, তারপরে আপনার হচ্ছে কি বিভিন্ন ধরনের যে রেজিস্টার আছে সেগুলো ক্রয় করা, এই যে ব্যয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে আপনার যে রেজিস্টার খাতা আছে সেখানে লিখে রাখতে হবে। এছাড়াও আপনার যে আয় আছে, অর্থাৎ আপনি সদস্য ভর্তি করার সময় সদস্য ভর্তি ফি নিয়েছেন, শেয়ার নিয়েছেন, সঞ্চয় নিয়েছেন বা অন্য কোনো যদি আয় থাকে সেই আয়গুলো আয়ের খাতে দিতে হবে এবং ব্যয়গুলো ব্যয়ের খাতে দিতে হবে এবং দুই পাশের আয় ব্যয় কিন্তু সমান রাখতে হবে।
এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা একটু আগে বলেছিলাম যে সমবায় সমিতি বিধিতে আমরা দেখেছি যে সমবায় সমিতি করতে হলে পরবর্তী যে 2 আর্থিক বছর রয়েছে সেটা কিন্তু একটা প্রাকলিত বাজেট আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সুতরাং আপনার খাতাতেই কিন্তু আপনি যখন যে আপনার বার্ষিক কি বলে এই প্রাথমিক যে সাংগঠনিক সভাটা করবেন সেখানে আপনি এই বিষয়গুলো পরিষ্কার করে রাখবেন এবং আপনার ভবিষ্যতে যে 2টি আর্থিক বছর আসবে সেখানে আপনি কী পরিমাণে আর্থিক কাজগুলো করবেন সেটার একটা প্রাক্কলন আপনাকে কিন্তু করতে হবে এবং সেইটা এই অনলাইনে আপলোড দিতে হবে। এরপরে আমাদের আরেকটি ধাপ আসবে সমিতির ডকুমেন্ট সংরক্ষণ। এখানে সাংগঠনিক সভার যে কথাটা বলছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এবং সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা দেখে তারপরে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া সমিতির যে অফিস ঘরের ভাড়ার চুক্তিপত্র আছে সেটাও কিন্তু আপলোড করতে হবে এবং আরেকটা কথা বলেছিলাম যে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু অফিসের ঠিকানা যে আপনার সঠিক আছে সেটার একটা প্রত্যয়ন নিতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সমিতির যে নিবন্ধন ফি আছে সেটা সঠিক কোডে জমা দিতে হবে এবং ভ্যাটের টাকাও কিন্তু সঠিক কোডে জমা দিতে হবে। এবং আমি বলেছি যে এই সম্পর্কিত 2টি ভিডিও কিন্তু আমি অলরেডি করেছি যে কিভাবে আপনি ভ্যাট এবং নিবন্ধন ফি অনলাইনে জমা দেবেন, সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা ওখান থেকে দিতে পারবেন। আর ডকুমেন্টসের রেফারেন্স নং এবং মেয়াদ শুরুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সাধারণত যে এখানে শুধু এই যে অফিস ভাড়ার যে চুক্তিটা আছে সেখানে মেয়াদ শুরুর তারিখ বা উত্তীর্ণের তারিখ আপনারা দিতে পারেন। আর ডকুমেন্টসের রেফারেন্স নং বলতে এখানে আপনার ধরেন যে 3টা ডকুমেন্টস রয়েছে সেটাতে আপনি 1, 2, 3 একটা সংখ্যা দিয়ে তারপরে ওখানে এই যদি ভাড়ার ডকুমেন্টসটা 1 নম্বর হয় তাহলে আপনি ওখানে যখন আপলোড করবেন সেখানে আপনি 1 নম্বর রেফারেন্স নং এভাবে দিতে পারেন। এরপরে এই ডাটাগুলো যে সঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটা মেনু আসবে, সেটা আপনি দেখবেন যে সব কিছু সঠিক আছে কিনা সেটা দিতে হবে এবং চালান নংয়ের যে চালান তারিখ রয়েছে সেগুলো আপনি ওখানে দিবেন। আর এই সব কিছু ঠিক থাকলে তারপরে আপনি এই সনদ ইমেইলে, মানে আপনি যে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন সেই যে আবেদনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আসবে সেটা আপনি ইমেইলে চাবেন নাকি আপনি উপজেলা সমবায় অফিস থেকে নেবেন বা পোস্ট অফিসে পেতে চান, সেই রেডিও বাটনটা সিলেক্ট করতে হবে। তো এইরকম করে আপনাকে সমবায় সমিতির আবেদনটি মানে সম্পন্ন করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো একদম সরাসরি ওয়েবসাইটে গিয়ে যে সেখানে কিভাবে একদম হাতে কলমে এই কাজগুলো করতে হয়। তো আমি এইটা দেখানোর কারণ হচ্ছে যে আপনার পূর্ব প্রস্তুতির কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো পূর্ব প্রস্তুতিমূলকভাবে কোন কোন ডকুমেন্টস আপনাকে রাখতে হবে সেটার জন্য একটা জিস্টমূলক একটা আলোচনা আমি করলাম। এটা আপনারা দেখলে নিশ্চয়ই আশা করি যে এটা উপকারে আসবে। তো আমি এখন চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে কিভাবে এই কাজটা করতে হয় সেটা আমি আচ্ছা ওয়েবসাইটে এখন আমি দেখাবো যে ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদনটা সম্পন্ন করতে হবে। এর জন্য আমরা একটা ওয়েব ব্রাউজারে যাব। আমি ক্রোম ব্রাউজারে এসেছি, আসার পরে এখানে যে অ্যাড্রেস বার রয়েছে সেই অ্যাড্রেস বারে আমরা যাব। এখানে আমরা গিয়ে service.rdcd.gov.bd লিখবো। আমরা কিন্তু নেম ক্লিয়ারেন্স করার সময় এই অ্যাড্রেসেই গিয়েছিলাম এবং যাওয়ার পরে আমরা নেম ক্লিয়ারেন্সটা করেছিলাম। তো নেম ক্লিয়ারেন্স করার সময় যে আইডি পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো সেটার জন্য আপনাকে লগ ইন বাটনে চাপ দিতে হবে, তারপরে আবেদনকারী লগ ইন, এইটা দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এই যে এখানে যে মোবাইল নাম্বারটা আপনার ছিল এবং যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে এখানে আবার লগ ইন করতে হবে। করার পর আপনি এটা অনুমোদন দিবেন, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যে দেখেন অলরেডি লগ ইন হয়ে গেছে, আমার নাম দেখাচ্ছে। তো আমি এটার পরে একটু নিচে আসবো যে আমার সেবার তালিকা আসার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন, এই বাটনে ক্লিক দেবো। দেওয়ার পরে আমাদেরকে একটি নতুন উইন্ডোতে নিয়ে আসবে। এখানে এখন আমাকে করতে হবে সেটা হচ্ছে আবেদন করুন, এই বাটনে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে একটা উইন্ডোতে নিয়ে চলে আসবে যেখান থেকে আমরা আবেদন করব। দেখেন এই যে নেম ক্লিয়ারেন্সে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমি একটি নেম ক্লিয়ারেন্সের আবেদন করেছিলাম। এটা হচ্ছে উপজেলা সমবায় কার্যালয় মধুখালী বরাবর এবং এটা কিন্তু আবেদনটির নামের ছাড়পত্র অলরেডি দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আমি আবেদন করতে পারবো। তো সেটার জন্য আমাকে যেতে হবে সমিতি নিবন্ধনের আবেদন এই জায়গাতে। এখন আমি বলেছিলাম যে আলোচনা করেছিলাম যে হচ্ছে এই সমিতিটি আপনার প্রাথমিক সমিতি না কেন্দ্রীয় সমিতি না জাতীয় সমিতি, তাহলে সেটার জন্য আপনাকে শুরুতেই এখানে যদি আপনি সমিতি নির্বাচন করুন এখান থেকে কিন্তু আসবে না, শুরুতে কিন্তু আপনাকে অলরেডি যেই ধরনের সমিতির নেম ক্লিয়ারেন্স নিয়েছেন সেটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনাকে এই যে এখান থেকে প্রাথমিক এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে আমার নামটা চলে আসছে যে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন যে সমিতির কার্যালয়ের ঠিকানা অর্থাৎ বিভাগের নাম হচ্ছে ঢাকা, জেলা ফরিদপুর, উপজেলা মধুখালী। এই যে
আমি বলেছিলাম যে সমিতির কার্যালয়ের ঠিকানার ক্ষেত্রে আপনারা এখানে যখন বিস্তারিত ঠিকানাটা লিখবেন, এখানে কি লিখবেন যে হোল্ডিং নং, রাস্তা, গ্রাম, পাড়া, মহল্লা, ডাকঘর এই পর্যন্ত কিন্তু লিখবেন। আপনারা কিন্তু এই যে আপনার হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা এগুলো লেখার কিন্তু কোনো প্রয়োজন নাই এবং এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো এখন আমি যদি বলি যে আমার সমিতিটি নিবন্ধিত হবে হচ্ছে, ধরেন আমি ধরলাম আর পাড়া যে বা হচ্ছে আমি ধরতে পারি মধুখালী ইউনিয়নের বা পৌরসভা বা থানার আন্ডারে এটা হবে, তাহলে আমি মধুখালী সিলেক্ট করে দিলাম। এখন বিস্তারিত ঠিকানা লিখলাম, আমি ধরলাম হচ্ছে এটা লিখলাম, আমি দেখানোর স্বার্থে শুধু দিচ্ছি, সঠিক হবে এরকম না। গ্রাম ধরলাম মধুখালী, আচ্ছা একটু হোল্ডিং নাম্বারও দিয়ে দিই, হোল্ডিং নাম্বার 6 দিলাম, তারপরে গ্রাম মধুখালী, তারপরে ডাকঘর এটাও মধুখালী। আমার হয়ে গেল। তাহলে কিন্তু আমি হোল্ডিং নাম্বার, গ্রাম অথবা যে আপনার রোড নাম্বার আছে, পাড়া মহল্লা আছে সেটা, এবং ডাকঘর সর্বোচ্চ এতটুকু আপনি দিবেন। এর বাইরে কিন্তু বিস্তারিত ঠিকানায় দিবেন না, কারণ হচ্ছে বাকিগুলো কিন্তু এই যে এখানে অলরেডি দেওয়া হয়েছে। তো আমার বিস্তারিত ঠিকানাটা দেওয়া হয়ে গেল। তো আমার সমিতির কার্যালয়ের ঠিকানাটা কিন্তু দেওয়া হয়ে গেল, অর্থাৎ এই ঠিকানাটা কিন্তু শুধুই আপনার সমিতির যে ঠিকানায় অফিসটা থাকবে সেই ঠিকানা। এখন আপনার সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা সিলেক্ট করতে হবে। তো সদস্য নির্বাচনী এলাকা যদি আপনি ইউনিয়ন ব্যাপী রাখতে চান, ধরেন একটা বা দুইটা বা তিনটা ইউনিয়ন ব্যাপী রাখতে চান, তাহলে কিন্তু এই জায়গাতে এই ড্রপডাউন মেনুতে থেকে কিন্তু আপনাকে উপজেলা বা সিটি কর্পোরেশন এটা সিলেক্ট করতে হবে, এবং উপজেলা সিটি কর্পোরেশন এই যে আপনার মধুখালী সিলেক্ট করা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাকে এখান থেকে এই যে ধরেন আপনার এটা প্রথমেই আমরা দিলাম মধুখালী, দেওয়ার পরে এই ইউনিয়ন পর্যন্ত কিন্তু আপনার হইলো। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে ইউনিয়ন ব্যাপী দিব না, আমি হয়তো বা ওই ইউনিয়নের 2-3টা গ্রাম দিব, গ্রাম সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু আপনাকে এখানে ইউনিয়নটা সিলেক্ট করতে হবে। তারপরে যে ইউনিয়নে আপনি রাখতে চান, আপনি রাখতে চাচ্ছেন মধুখালীতে, তাহলে এখন আপনার এখানে গ্রামের নামটা দিতে হবে। আপনি যদি আরও একটা চান যে না আমি আরও একটা গ্রামে দিব, তখন কিন্তু আপনাকে আরেকটা সিলেক্ট করতে হবে এবং এখানে ওই মধুখালী সিলেক্ট করে তারপরে এখানে আরেকটা গ্রামের নাম দিতে হবে। এরকম করে আপনি একাধিক গ্রামে দিতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে গিয়ে শুধু ইউনিয়নে রাখবো, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে যে উপজেলা এটা সিলেক্ট করতে হবে, তখন অটোমেটিক দুইটা ইউনিয়নের নামটা চলে আসবে, একটা মধুখালী দিলাম আর একটা আরপাড়া দিলাম। তো এরকম করে আপনি দিতে পারবেন। একইভাবে সদস্য যে নির্বাচনী কর্ম এলাকা আছে, সেই কর্ম এলাকার ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা সাধারণত একই হয়। সেক্ষেত্রে এটা যদি একই আপনি দেন, তাহলে কিন্তু সদস্য নির্বাচনী এলাকা একই, এটা সিলেক্ট করলে আপনার অটোমেটিক এই ফিল্ডগুলো পূরণ হয়ে যাবে। তো যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে পূরণ করে দিতে হবে, ঠিক আছে। তো এরপরে সমিতির তথ্যাদি চলে আসবে। আমাদের সমিতির ধরন যেটা আছে, যেটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এটা ইতিমধ্যে আমরা যখন নেম ক্লিয়ারেন্স নিয়েছি তখনই কিন্তু এটা সিলেক্ট করতে হয়েছিল। এখন সমিতির গঠনের তারিখ আমি বলেছিলাম যে প্রথম যে সাংগঠনিক সভাটা হবে সেই তারিখটাই হবে এখানে সমিতি গঠনের তারিখ। আমি চিন্তা করলাম যে আপনার হচ্ছে অক্টোবর মাসের 15 তারিখে আপনার প্রথম যে সাংগঠনিক সভাটা হয়েছে অক্টোবর মাসের 15 তারিখ, তাহলে আমি এখন অক্টোবর মাসে চলে যাব। অক্টোবর মাসের 15 তারিখ, এখান থেকে 15 তারিখ সিলেক্ট করে দিলাম যে আমার প্রথম সাংগঠনিক সভা হয়েছিল 15 তারিখ। সেই সভাটাই কিন্তু সমিতি গঠনের তারিখ, অর্থাৎ যেই সভাতে আপনি সমিতি গঠনের সিদ্ধান্তটা নিয়েছিলেন। এরপর আসবে আসলে ভর্তি ফি। আমি বলেছিলাম যে ভর্তি ফি কোনটা হবে, ভর্তি ফি হবে যদি আপনার সমিতির ভর্তি ফি 100 টাকা হয় তাহলে এখানে 100 টাকাই হবে, যদি 50 টাকা হয় 50 টাকাই হবে। কিন্তু অনেকেই আমরা এরকম চিন্তা করি যে 20 জনের যে 100 টাকা করে যদি আমরা নিই তাহলে 2000 টাকা হয়, সেটা এখানে আমরা অনেক সময় দিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু 100 টাকা ভর্তি ফি হলে 100 টাকাই হবে, সম্মিলিত ভর্তি ফি এখানে হবে না। তারপরে আমাদের আসবে শেয়ার সংখ্যা। আমি বলেছিলাম যে আমাদের শেয়ার মূলধন, আমাদেরকে প্রস্তাবিত যে শেয়ার মূলধন, অর্থাৎ আমার এই সমিতিটি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারবে, সেটা যদি হয় ধরেন 50 লক্ষ টাকা, আর প্রত্যেকটা শেয়ার যদি হয় 100 টাকা করে, তাহলে 100 দিয়ে 50 লক্ষকে ভাগ দিতে হবে। তো 100 দিয়ে 50 লক্ষকে ভাগ দিলে আমার হবে 50,000, ঠিক আছে। তাহলে আমি দিলাম 50,000, আমার শেয়ার সংখ্যা হয়ে গেল। এখন আমার এই প্রত্যেকটা শেয়ারের দাম কত, আমি বললাম যে 100 টাকা করে।
100 টাকা করে দিলে দেখেন এই জায়গায় অটোমেটিক্যালি আমার কিন্তু এই যে প্রস্তাবিত শেয়ার মূলধনটা চলে আসলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ এই যে 50 লক্ষ টাকা আমার কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। কিন্তু আপনার যদি ধরেন চিন্তা করলেন যে না আমার 1 কোটি টাকা হবে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার 1 লক্ষ হয়ে যাবে শেয়ার সংখ্যা, আর প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা। তো এটা আপনি ক্যালকুলেশন করে এখানে দিতে পারবেন, কিন্তু আমি এটা বুঝালাম যে শেয়ার সংখ্যাটা আসবে আপনার মূল যে শেয়ার মূলধন থাকবে সেটা প্রত্যেক শেয়ার দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে যেই সংখ্যাটা আসবে সেটা এখানে বসাতে হবে, আর এখানে আপনি সেই শেয়ারের মূল্যটা দিবেন, দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে এখানে দেখায় দিবে। এরপরে আছে বিক্রিত শেয়ার সংখ্যা। আমরা জানি যে প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করতে হলে অন্তত 20,000 টাকার শেয়ার থাকতে হয়। তাহলে আপনার একটা শেয়ারের দাম যদি হচ্ছে 100 টাকা হয়, তাহলে আপনাকে অন্তত 200টা শেয়ার কিন্তু বিক্রি করতে হবে। এই যে দেখেন অটোমেটিক বিক্রিত শেয়ার মূলধন 20,000 টাকা চলে আসলো। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যাব সমিতির অন্যান্য তথ্যাদি। সমিতির অন্যান্য তথ্যাদি আমরা এখানে যে রেড মার্কগুলো দেখতে পাই এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। আপনার ফোন নাম্বার থাকলে আপনার সমিতির ফোন নাম্বার দেবেন, আর মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দেবেন। তাহলে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিই, আমার যে মোবাইল নাম্বার আছে সেটাই দিয়ে দিচ্ছি, 76। এখানে কিন্তু 11 সংখ্যার মোবাইল নাম্বার না দিলে এটা আসলে নিবে না। এরপরে ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, না থাকলে নাই। কিন্তু যেগুলো রেড মার্ক করা আছে সেই রেড মার্ক করাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আমি আরেকটা কথা আপনি শুরুতে বলেছিলাম যে উদ্যোগী সংস্থার নাম কিন্তু এখানে আমরা যদি সিলেক্ট করি, দেখেন অনেকগুলো অপশন এখানে চলে আসছে। কিন্তু আমরা যদি আমাদের এই সমবায় সমিতিটি আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করি, সেটা হবে সহোদ্যোগ। যদি সমবায় অধিদপ্তরের মাধ্যমে কোনো সমবায় সমিতি আসে, তাহলে সমবায় অধিদপ্তরের প্রকল্প থেকে আসলে সমবায় অধিদপ্তর হবে। এছাড়া যদি এলজিডির যে সমবায় সমিতি মানে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নিবন্ধন করি, সেক্ষেত্রে এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এগুলো আসবে। তো যাই হোক, আমাদের যেহেতু এই সমবায় সমিতিটা হচ্ছে আমাদের সহোদ্যোগে, অর্থাৎ আমাদের যারা সংগঠক ভাইয়েরা আছে, বোনেরা আছেন, তারা উদ্যোগ নিয়ে সমিতিটা করবেন, তাহলে এটা সহোদ্যোগ আমরা একটা সিলেক্ট করব। করার পরে কিন্তু আমাদের যে প্রথম ধাপটা আছে এটা কিন্তু আমাদের শেষ, অর্থাৎ এই যে প্রাথমিক তথ্য আছে এই প্রাথমিক তথ্যের সকল তথ্য আমরা এটা পূরণ করে ফেলেছি। তারপরেও যদি আপনার সন্দেহ থাকে আপনি আবার একটু চোখ বুলিয়ে নেবেন, নিয়ে তারপরে এই যে সংরক্ষণ করুন এবং পরবর্তী পাতায় যান, এইটা আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ আমার যে প্রথম ধাপ রয়েছিল প্রাথমিক তথ্য, সেটা কিন্তু আমার সংরক্ষণ হয়ে গিয়েছে, এই তথ্যগুলো আমার পূরণ হয়ে গিয়েছে। ঠিক আছে, সব পূরণ হয়ে গেছে। এগুলো কিন্তু আমার এখন সংরক্ষণ করা থাকবে। আপনি চাইলে এখন যদি হালনাগাদ করতে চান বা কোনো কিছু পরিবর্তন করতে চান, করার পরে কিন্তু আপনি এটা পরিবর্তন করে আবার এই যেখানে হালনাগাদ করুন, এটাতে চাপবেন, হালনাগাদ দেখাবে। তো আমার এগুলো যেহেতু আমি এখন আর কিছু করতেছি না, তাহলে আমি এই যে পরবর্তী পাতায় এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে এই তো আমাদের পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। আমি বলেছিলাম যে লক্ষ্য উদ্দেশ্য কিছু জেনেরিক লক্ষ্য উদ্দেশ্য এখানে দেওয়া থাকে। এগুলো নিশ্চয়ই আপনার সমিতির লক্ষ্য উদ্দেশ্য না। আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনার সমিতির যে কার্যক্রম রয়েছে, আপনার যে উদ্দেশ্য রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এখানে সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এটা অটোমেটিক দেওয়া থাকে, তো এটা আমি রাখবো না, অন্যটা দিব। তো আমি দেখানোর স্বার্থে এটা আসলে আর পরিবর্তন করছি না। আপনার সমবায় সমিতির যেই তো লক্ষ্য উদ্দেশ্য থাকবে সেটা আপনারা দিবেন। দেওয়া হয়ে গেলে তারপরে সংরক্ষণ করুন বাটনে চাপ দিবেন। লক্ষ্য এবং উদ্দেশ্যর যে ধাপটা রয়েছিল সেটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এখন আমাদের যে পরবর্তী ধাপ রয়েছে সেটা হচ্ছে সদস্য নিবন্ধন ধাপ। এই ধাপটাতে কিন্তু আমরা আগেই বলেছিলাম যে এখানে অন্তত 20 জনের সদস্যের তথ্য এখানে পূরণ করতে হবে, এবং সদস্যের কি কি তথ্য লাগবে সেটা আমরা আগেই বলেছিলাম। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা এরকম একটি টেবিল তৈরি করতে পারি। এখানে আপনার যে তথ্যগুলো প্রয়োজনীয় তথ্য আছে, এখানে এরকম করে যদি 20 জনের তথ্য আমি আগে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার এই জায়গাটা পূরণ করতে একটু সহজ হবে। তো এই জন্য আমি এখানে একটা পূরণ করেছি, এবং আমি ভিডিওতে একজন সদস্যই আসলে কিভাবে নিবন্ধন করতে হয় সেটা দেখাবো, আর বাকি 19 জনেরটা আসলে এখানে পূরণ করতে গেলে অনেক বেশি সময় লাগবে, সেজন্য ওটা আমি পরে পূরণ করে নেব। কিন্তু আপনারা মনে রাখবেন, এখানে 20 জন সদস্যের তথ্য পূরণ করতে না পারলে বা পূরণ না করলে কিন্তু আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না, সেজন্য এটা কিন্তু এভাবে পূরণ করে নিতে হবে। তো শুরুতেই আমাদের এখানে এটা পূরণ করার জন্য আমরা একদম ডান পাশে যে নতুন সদস্য যোগ করুন এই বাটনটিতে চাপ দিব। তো এটা চাপ দিলে আমাদের এখানে ফিল্ড চলে আসবে। তবে মজার বিষয় হচ্ছে যে এখানে জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন যেটাই পূরণ না করুন না কেন, এখানে কিন্তু আপনি ওখান থেকে
এই যে এখানে যে আপনার এই এনআইডি নাম্বারটা আমি এখানে দিয়েছি, এটা কিন্তু এখান থেকে কপি করলাম, আমি কপি করে কিন্তু এখানে আমি পেস্ট করলেও, এই যে এখান থেকেও যদি আমি পেস্ট করি এটা কিন্তু আসবে না, এটা আপনাকে ম্যানুয়ালি আসলে দিতে হবে। এখানে 10 সংখ্যার অথবা 17 সংখ্যার যে ডিজিটাল বা পরিচয়পত্রটা আছে সেটা এখানে দিতে হবে। তাহলে আমি এমনিতেই একটা জেনেরিক দিচ্ছি, আসলে 10 সংখ্যার দিব। তো এটা কোনো সঠিক জাতীয় পরিচয়পত্রটা আমি এমনি মনে হলো তাই দিয়ে দিলাম। তারপরে আমি জন্ম তারিখটা দিব। তো আপনার সদস্যের ওই উক্ত সদস্যের এনআইডি কার্ড নাম্বারে যেই জন্মসালটা থাকবে সেটা আপনি এখানে দিবেন। আমি এমনিতেই একটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর স্বার্থে। এরপরে আপনার সদস্যের নাম আসবে ইংরেজিতে, তাহলে আপনাকে অবশ্যই এই সদস্যের নামটা কিন্তু ইংরেজিতে লিখে রাখতে হবে এবং বড় হাতের অক্ষরে। আমি এটা বড় হাতের অক্ষরে লিখে রেখেছি। তারপরে এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম। এগুলো পেস্ট হবে, কিন্তু আপনার এই যে জাতীয় পরিচয়পত্রটা আছে এটা পেস্ট হবে না, এটা আসলে দেখে দেখে এখানে লিখতে হবে। তারপরে সদস্যের নাম বাংলায়, সদস্যের নাম বাংলায় আমি লিখে রেখেছি, সদস্যের নাম বাংলায় দিয়ে দিলাম। তারপরে পিতার নাম, পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম, মাতার নাম চলে আসলো। তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ইচ্ছে মতনই দিয়ে দেওয়া যায়, আমি জাস্ট আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে রেখেছি, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। সদস্য ভর্তির তারিখ, প্রথম যে মিটিংটা হয়েছে সেই দিনই তো আপনি সদস্যটা আসলে ভর্তি করেছেন, তো সেই তারিখটা আপনি দিয়ে দিতে পারেন। আমরা দিয়েছিলাম অক্টোবরের 15 তারিখ, তাহলে আমি অক্টোবরের 15 তারিখ এটা দিয়ে দিলাম। এটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। এখন এই সদস্যের লিঙ্গ কি, উনি পুরুষ, মহিলা না অন্যান্য? তাহলে উনি হচ্ছে, নাম যেহেতু নাসিমা আক্তার, তাহলে মহিলা, মহিলা আমরা সিলেক্ট করলাম। এরপরে ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন, কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ রেড মার্ক করা যে বাটনগুলো রয়েছে বা অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা আমি ধরে নিলাম উনি এইচএসসি পাস করেছেন, এবং পেশা, আমি যেহেতু এটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি করছি তাহলে আমি ধরে নিলাম উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তারপর ওনার ধর্ম ইসলাম, বৈবাহিক অবস্থা আমরা সিলেক্ট করবো অবিবাহিত। তারপরে আমি দিলাম হচ্ছে এখানে ঠিকানা। এখন ঠিকানাটা চলে আসলো, আমার যেহেতু ফরিদপুর জেলার মধুখালী উপজেলাতে হবে এবং ইউনিয়নটা আমি সিলেক্ট করবো। আমি যেহেতু 2টা কর্ম এলাকা বা সদস্য নির্বাচনী এলাকা দিয়েছি, সেখান থেকে কিন্তু ড্রপডাউন মধ্যে 2টা চলে আসবে। আমি ধরলাম উনি মধুখালী ওনার বাসা। এখন এখানে বিস্তারিত ঠিকানা দিয়ে দিব আমি, হোল্ডিং নং দিয়ে দিলাম 06 বা 7 মধুখালী, এটুকু দিয়ে দিলে হয়ে গেল। আপনি বিস্তারিত ঠিকানাটা আপনি দেন। এখন এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এই বাটনটা সিলেক্ট করে দেবেন, এটা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ যে ধাপটা আসবে সেটা হচ্ছে যে ব্যক্তির ছবি। তাহলে আমার ব্যক্তির ছবি আমি আগে স্ক্যান করে আমি রেখে দিয়েছিলাম, তাহলে আমি ব্যক্তির ছবিটা এখানে দিয়ে দিলাম। এরপর ব্যক্তির স্বাক্ষর, আমি ব্যক্তির স্বাক্ষর আগেই প্রস্তুত করে রেখেছি, ব্যক্তির স্বাক্ষরটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ছবি সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি পিডিএফ বা হচ্ছে কোনো ওয়ার্ড ফাইল দেন তাহলে কিন্তু এখানে আসবে না। আর এগুলোতে রেড মার্ক দেওয়া আছে, ব্যক্তির ছবি, ব্যক্তির স্বাক্ষর, এগুলো আপনাকে এখানে অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু আমরা জানি নিবন্ধন নীতিমালা এবং নিবন্ধনের যে সার্কুলারগুলো রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এগুলোর সাথে সাথে আপনাকে নমিনির যে ইয়াটা রয়েছে, জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেটাও কিন্তু এখানে দিতে হবে। তাহলে আমি এই যে কোনো একটাতে হচ্ছে নমিনির জাতীয় পরিচয়পত্রটা আমি এখানে দিয়ে দিলাম নমিনির জাতীয় পরিচয়পত্র। আপনারা এটার উপরে নমিনির জাতীয় পরিচয়পত্র লিখে দিবেন যে হচ্ছে এটা কার নমিনি, তাহলে কিন্তু সহজে এটা বোঝা যাবে। এরপরে হচ্ছে আমরা দিব জাতীয় পরিচয়পত্র, দিব হলো সদস্যের জাতীয় পরিচয়পত্র। এখানে সদস্যের জাতীয় পরিচয়পত্রটা আমরা দিয়ে দিব। এই মোটামুটি হয়ে গেল আমাদের। আর যদি জন্ম নিবন্ধন দিতেন তাহলে জন্ম নিবন্ধনটা এখানে দিবেন। আর আমি কিন্তু এখানে খেয়াল করে দেখবেন ঠিকানার প্রত্যয়নপত্রের ঘরের মধ্যে এটা দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমার এদের ক্ষেত্রে ঠিকানার প্রত্যয়নপত্র প্রয়োজন হচ্ছে না, সুতরাং আমি এখানে দিয়ে দিলাম। এখন বলতে পারেন ঠিকানার প্রত্যয়নপত্র যদি আমি এখানে দিই তাহলে নমিনির পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রটা কোথায় দিব? তখন আপনি যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এবং নমিনির জাতীয় পরিচয়পত্র এই দুইটা একই সাথে স্ক্যান করবেন এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের উপরে লিখে দিবেন যে অমুকের নমিনি, তাহলে আপনার কিন্তু আর ঘর নিয়ে সমস্যা হবে না। আর জন্ম নিবন্ধন থাকলে এখানে দিতে পারবেন। এছাড়াও যদি কোনো এডিশনাল ডকুমেন্টস আপনার ব্যক্তি সদস্যের ক্ষেত্রে দিতে হয় তাহলে কিন্তু এই যে জন্ম নিবন্ধনের জন্য যে ঘরটা দেওয়া হয়েছে এখানে দিতে পারবেন, কিন্তু আপনার ডকুমেন্টে শুধু লিখে দিবেন যেটা আসলে কিসের জন্য আপনি এই তথ্যটা এখানে দিচ্ছেন। তো মোটামুটি আমার এই একজন সদস্যের তথ্য পূরণ করা হয়ে গিয়েছে। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে সংরক্ষণ বাটন আছে এটাতে আমি চাপ দিব।
সংরক্ষণ বাটন হলে চাপ দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে যে সফলভাবে তৈরি হয়েছে। তাহলে আমার একজন সদস্যের তথ্য কিন্তু আমি পূরণ করতে পেরেছি। এরপরে আপনার যদি মনে হয় যে না আপনার এখানে কোনো তথ্য দেওয়া ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনি এই যে এডিট বাটন আছে এইখানে সম্পাদন করুন, এই বাটনে চাপ দিতে পারেন, অথবা এই সদস্যই আপনার প্রয়োজন তাহলে কিন্তু ডিলিট বাটনে চাপ দিয়ে আপনি এটা এখান থেকে বাদ দিতে পারেন। ঠিক এরকম করে 20 জন সদস্যের তথ্য কিন্তু আপনাকে এন্ট্রি দিতে হবে। তাহলে 15 জন সদস্যের তথ্য দেওয়ার জন্য আপনাকে এই যে প্লাস বাটন আছে এখানে আপনাকে যেতে হবে এবং একই রকমভাবে প্রত্যেকের তথ্য কিন্তু এখানে দিতে হবে। তো আমি এই তথ্যগুলো নিজে নিজে পূরণ করে নিচ্ছি। তার পরবর্তী যে ধাপটা আসবে সেটাতে আমরা যাব। আমাদের যে সদস্য তথ্য পূরণ করার কথা ছিল, আমরা মোটামুটি 20 জনের তথ্য পূরণ করেছি। এখানে শুধু আমি জাস্ট পূরণ করার স্বার্থে পূরণ করেছি, এর জন্য দেখবেন যে নামগুলো সব ফলট আছে আসলে। তবে আমাদের পূরণ করার কাজটা যেহেতু শেষ হলো, তাহলে আমরা এখন পরবর্তী যে ধাপ আছে সেটাতে আমরা চলে যাব। পরবর্তী ধাপ হচ্ছে কমিটি ব্যবস্থাপনা। কমিটি ব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে বেশ কয়েকটি কাজ করতে হবে। এখানে সংগঠক কে আছে, তারপরে হচ্ছে যোগাযোগের ব্যক্তি কে আছে, এগুলো আমরা দেখবো। তাহলে সংগঠক এখান থেকে ধরলাম আমি যে নাসিমা আক্তার যিনি আছেন উনি হচ্ছে আমাদের সংগঠক। এরপর যোগাযোগের ব্যক্তি ধরলাম নাসিমা আক্তার, সাথেই আমরা ভবিষ্যতে যে সমিতিটার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের জন্য যোগাযোগ করতে হবে, যে উপজেলা সমবায় অফিস অথবা জেলা সমবায় অফিস যে যোগাযোগ করবে যে ব্যক্তির সাথে, তিনি হচ্ছেন এই নাসিমা আক্তার। এখন আমাদের আরেকটি ধাপ আছে, সেটি হচ্ছে যে এই সমিতিটি কেন্দ্রীয় বা জাতীয় সমিতির সদস্য মুক্ত হবে। তো আমাদের যেহেতু প্রাথমিকভাবে আমরা এখন সমিতিটি নিবন্ধন করছি, আমরা যদি না জেনে থাকি যে না আমরা এটা ভবিষ্যতে যুক্ত হবো কি হবো না, বা অদূর ভবিষ্যতে যুক্ত হবো কিনা, সেটা যদি না জেনে থাকি তাহলে এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আমরা কয়েকদিনের মধ্যেই এই সমিতিটা নিবন্ধন হওয়ার পরে আমরা একটি কেন্দ্রীয় সমিতিতে সংযুক্ত হবো, তাহলে কিন্তু আমাদেরকে এটা সিলেক্ট করে দিতে পারি। এটা আমি আপাতত দিব না। তারপরে আমরা যাব কমিটির পদ বরাদ্দ করব। এখন আমরা কমিটিটা 6 সদস্য বিশিষ্ট করবো না 9 সদস্য না 12 সদস্য, এটা আপনার মতামতের উপর ডিপেন্ড করবে। আপনারা যেভাবে যে সাংগঠনিক সভাটা করেছেন সেখানে যে কয়েকজনকে পদ বরাদ্দ দিয়েছেন সেটা করবেন। তো সাধারণত শুরুর দিকে সমিতিগুলো 6 জনের রাখে, বা অনেকেই যদি চায় অন্যটাও রাখতে পারে। আমি 6 জনেরটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে সদস্য ও পদবি যোগ করব। এখন সদস্যের নাম দিতে হবে, সমিতির সদস্য কিনা বা এটা এগুলো সিলেক্ট করতে হবে। তাহলে আমি সমিতির সদস্য যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে আমাকে এখানে নামগুলো চলে আসবে। আমি ধরলাম এখানে নাসিমা আক্তার আছে, ওনার এই যে আইডি নাম্বার এবং হচ্ছে সদস্য মোবাইল এগুলো চলে আসবে। এখন তার যে কি পদ হবে সেটা আমরা এখান থেকে দিব। আমি ধরলাম যে উনি হবেন সভাপতি পদ হবেন। সদস্য ও পদবি যোগ করুন, এটাতে ক্লিক দিলে আমাদের এই যে প্রথম যেটা আছে সেটা কিন্তু চলে আসলো। এইভাবে অন্যান্য যে সদস্যগণ আছেন সেগুলো দিতে হবে। আমি আরেকজনেরটা দিই, উনি সমিতির সদস্য অবশ্যই। মনে করলাম আমেনাকে আমরা দিলাম হচ্ছে সহসভাপতি দিতে পারি। সদস্য যোগ হয়ে গেল। তারপরে এরকম করে আমরা বাকিদের দিব। তারপরে ধরলাম মালেক ওনাকে দিলাম হচ্ছে ধরেন কোষাধ্যক্ষ, যে সদস্য পদ যোগ করে দিলাম। আমরা আর বাকি 3 জনকে নর্মাল সদস্য রাখতে পারি। লামাবুল উনি হবেন যে সদস্য। সিলেক্ট করতে হবে। তারপরে আকাশ একজন সদস্য হবেন, দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে একজন সম্পাদকের পোস্ট বাকি আছে, আমরা সম্পাদক দিয়ে দিই একজনকে। আমাদের সবগুলো পদ পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের যে 6 জনের পদ ছিল সেটা কিন্তু আমাদের পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এটা ট্রেজারের পদ সিলেক্ট হয়েছে, আমি এটা সম্পাদক সিলেক্ট এই তো আমাদের 6 জনের যে কমিটি ছিল, অর্থাৎ 6 সদস্য বিশিষ্ট কমিটি, সেটা আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো ঠিক এরকম করেই আপনারা এই তথ্যগুলো পূরণ করে দেবেন এবং এই তথ্যগুলো কিন্তু আপনাদের যে সাংগঠনিক সভা হয়েছিল সেখানেই কিন্তু আপনারা নির্ধারণ করেছেন যে কে কোন পদ পাবে, সেটা কিন্তু ওখানে নির্ধারণ করা ছিল। জাস্ট ওটার আলোকে এখানে আমরা তথ্যগুলো পূরণ করে দিয়েছি। এটা আমরা এখন সংরক্ষণ করব। সংরক্ষণ করার সাথে সাথে এইবার কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি ধাপ, সেটা হচ্ছে যে এই যে আর্থিক যে তথ্য আছে সেগুলো কিন্তু আমাদেরকে এখন দিতে হবে। তো আর্থিক তথ্যগুলো কিন্তু আমরা এই যে টেবিলটা ছিল আমাদের, এই টেবিলে আমরা আগে এখানে দিয়ে রেখেছিলাম, বা আপনারা দিয়ে রাখবেন 20 জনের কার কত শেয়ার হবে এবং কত সঞ্চয় হবে। যদি ঋণ থাকে তাহলে সেই ঋণের পরিমাণটাও দিয়ে রাখবেন। যেহেতু প্রাথমিকভাবে সমিতি খোলা হয়, সেক্ষেত্রে অনেকের দেখা গেছে যে
আগের কোনো কার্যক্রম থাকে না, সেক্ষেত্রে ঋণটা আসলে শূন্য হয়ে থাকে। তো আমি ধরে নিলাম যে প্রত্যেক সদস্যের শেয়ার হবে ১,০০০ টাকা এবং সঞ্চয় হবে ১,০০০ টাকা। এভাবে করে আমি এটা পূরণ করে দিব। তাহলে আমার শেয়ার সংখ্যা, তাহলে ১,০০০ টাকা শেয়ার মূলধন হতে হলে আমাদের আসলে 10টা শেয়ার লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে ইংরেজিতে দিতে হবে, তাহলে আমরা ইংরেজিতে দিই 10। আচ্ছা, বাংলা অভ্র সিলেক্ট থাকলে এটা নিচ্ছিল না, আমি ইংরেজি করে নিয়েছি, তারপর এটা আসলে নিচে 10 দিলে সাথে সাথে কিন্তু আমাদের শেয়ার মূলধন 10,০০০ চলে আসলো। তারপরে এটাও আসলে 10 হবে, এটাও 10 হবে। তো এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা পূরণ করে দিব। এটা আসলে কপি পেস্ট করা যাচ্ছে না, সুতরাং হাতেই লিখতে হবে। প্রত্যেকটাকেই 10 করে দিয়ে দিচ্ছি আমি। আমাদের এই 200টা শেয়ার, আমরা এখানে দেখাচ্ছে যে আমাদের মোট শেয়ার সংখ্যা 50,000টি, বিক্রিত শেয়ার সংখ্যা 200টি। আমি প্রত্যেকজনকে 10 টাকা করে দিয়েছি, অর্থাৎ আমাদের মোট শেয়ার কিন্তু 200টা হয়ে গেল। এবং প্রত্যেক শেয়ারের মূল্য যেহেতু 100 টাকা করে, 10 দিয়ে 100কে গুণ করলে 1,000 হয়ে যায়। এটা চলে আসলো। এখন হচ্ছে আমাদের সঞ্চয়, আমরা বলেছি 1,000 টাকা করে। আমি একটু দেখি এটা কপি পেস্ট করা যায় কিনা। এটা কপি পেস্ট হচ্ছে, এটা কপি পেস্ট করে দিই। আমাদের হয়ে গেল। এখন হচ্ছে ঋণ তো আমাদের আসলে নাই, সুতরাং আমরা এটা পূরণ করবো না, এটা ভাবে থাকুক, সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, এটা আমরা সংরক্ষণ করে ফেলবো। ঠিক এরকম করে আপনারা কিন্তু এটা দিয়ে দিবেন, সংরক্ষণ বাটনে চাপ দিয়ে দিয়ে আমাদের এটা আলাদা হয়ে। এবার হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা আর্থিক তথ্যাদি পূরণ করেছি। আমরা জানি যে সমবায় সমিতি করতে হলে আপনার যে সমিতির আয় ব্যয় আছে, জমা খরচ আছে, এবং আমরা জানি যে পরবর্তী 2 আর্থিক বছরে আপনি কি ধরনের আয় ব্যয় করতে পারেন সেগুলো কিন্তু একটা প্রাক্কলন এখানে দিতে হয়। তো সেইটা দেখানোর আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইতিমধ্যে আর্থিক তথ্যাদি পর্যন্ত কাজ করেছিলাম। কাজ করার পরে আমি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে আমার যে আর্থিক সমিতির যে আয় ব্যয়ের যে অংশটা আছে সেটা পূরণ করার জন্য আমি এখান থেকে কিছু কাজ আমি কিন্তু এখানে করে নিয়েছি। যেমন হচ্ছে সমিতির জমা খরচের হিসাব কী কী হবে, কোন খাতে কত হবে, এবং সমিতির যে আপনার 2025-26 অর্থ বছরে সেটার প্রাক্কলন কী হবে বাজেটের, এবং হচ্ছে 2026-27 অর্থ বছরের প্রাক্কলন কী হবে সেটা কিন্তু আমি এখানে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের যে প্রথম সাংগঠনিক সভা হয় সেই রেজলিউশন করার সময় কিন্তু আপনারা, বা সেই সভা করার সময় কিন্তু আপনারা এই কাজগুলো করে নেবেন, বা হচ্ছে সেগুলো এখানে এন্ট্রি করে নেবেন। তখন সেই জিনিসগুলোই আপনি কিন্তু এখানে এই জায়গাতে পূরণ করবেন। তো আমি এটা করার জন্য বের হয়ে গিয়েছিলাম। তো এখন আপনি ভাবতে পারেন যে এটা যদি বের হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় তাহলে আসলে কি হবে, কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা ধাপ পূরণ করার সময় কিন্তু প্রত্যেকবারে আপনার এখানে সংরক্ষণ বাটন ছিল, সেই বাটনে চাপ দিয়েছেন বিধায় এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। সুতরাং আপনি এখান থেকে বিদ্যুৎ চলে গেলে বা হচ্ছে এখান থেকে লগ আউট করে গেলেও কিন্তু আপনার তথ্য হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এটাকে পুনরায় আবার শুরু করতে হলে ঠিক তেমনিভাবে আপনাকে এখানে এই service.rdcd.gov.bd-তে লগ ইন করতে হবে। করার পরে আমি হচ্ছে এই যে সমিতি নিবন্ধনের আবেদন এখানে আসবো। আসার পরে আপনি এরকম দেখবেন, এখন এখানে দেখেন 2টা অপশন চলে আসছে, একটা হচ্ছে নতুন আবেদন আর একটা অসম্পূর্ণ আবেদন। তো যেহেতু আমাদের এই আর্থিক তথ্যাদি পর্যন্ত আমরা আবেদন করেছি, তাহলে আমাদের এটা আসলে মূলত হবে অসম্পূর্ণ আবেদন। এখন আমাকে সমিতির নামটি সিলেক্ট করতে হবে। সমিতির নামটি সিলেক্ট করলেই কিন্তু আমরা যেই ধাপ পর্যন্ত এসেছিলাম সেই ধাপের এই জায়গাতে চলে আসবে। তাহলে আমাদের কোন কাজ, এখন সমিতির আয় ব্যয়ের এই কাজটা। এখন আমাদের এখানে 2টা ধাপ রয়েছে, একটা হচ্ছে জমা আর একটা হচ্ছে খরচ। এখন এখানে আবার মজার ব্যাপার আছে, 2 ধরনের জমা এবং 2 ধরনের খরচ কিন্তু আছে। এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে কোড রয়েছে আমাদের, এই যে কোডগুলো আছে জমা এবং খরচের কোড কিন্তু আলাদা। জমার যে খরচ অর্থাৎ আয়ের যে কোড রয়েছে সেই আয়ের কোড কিন্তু 2 দিয়ে শুরু হয় এবং 3 দিয়ে শুরু হয়। হ্যাঁ, আর হচ্ছে যে খরচ আছে সেটার কোড কিন্তু 1 এবং
4 দিয়ে শুরু হয়। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার ওখানে তথ্য পূরণ করতে গেলে উল্টাপাল্টা হতে পারে। আপনি এই পাশে যে জমা খরচের হিসাবটা রয়েছে, এখানে কিন্তু এই যে ১ ও দেখতে পাচ্ছেন, হ্যাঁ? ১ দিয়েও কোড শুরু হয়েছে। কিন্তু আপনি কিন্তু এই পাশে ১ কোড দিতে পারবেন না। এটা দিলে কিন্তু সেভ নিবে না বা হবে না। আবার এই পাশেও যদি আপনি চলে যান, তাহলে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোড রয়েছে। ২ দিয়ে শুরু হয়েছে, ৩ দিয়ে শুরু হয়েছে, ৪ দিয়ে শুরু হয়েছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে যে জমার পাশে যে কোডগুলো যাবে সেগুলো কিন্তু অবশ্যই ২ এবং ৩ দিয়ে শুরু হবে, এবং খরচের পাশে যে কোডগুলো যাবে সেগুলো কিন্তু অবশ্যই ১ এবং ৪ দিয়ে শুরু হবে। এখন এই ২ আর ৩ কোড দিয়ে কি বোঝায় সেটাও একটু বুঝে নেই আমরা। সেটা হচ্ছে ২ দিয়ে যে কোডগুলো শুরু হয় সেগুলো মূলত হচ্ছে মূলধনী যে আয় রয়েছে, অর্থাৎ একদম মূলধন যেটাকে আপনাকে বৃদ্ধি করবে বা সরাসরি যে অর্থটা আসতেছে সেটা যেমন শেয়ার বা সঞ্চয়, এই ধরনের অর্থ। আরেকটা যেটা রাজস্ব আয়, সেটা রাজস্ব আয়টা কীরকম, সেটা হচ্ছে যে আপনার এই যে ভর্তি ফি থেকে যে আপনি আয় নিয়েছেন বা অন্যান্য কোনো যদি আয় থাকে, সেগুলো আসলে এই ৩ দিয়ে শুরু হবে। আর যেগুলো আপনার মূল আয় অর্থাৎ শেয়ার সঞ্চয়, সেগুলো কিন্তু ২ দিয়ে শুরু হবে। ঠিক আছে? মূলধনী আয় আরেকটা হচ্ছে রাজস্ব আয়। ঠিক তেমনিভাবে আমাদের খরচের ক্ষেত্রেও কিন্তু ২টা আলাদা কোড রয়েছে এবং ২টা আলাদা আলাদাভাবে এটা বোঝায়। যেমন এক্ষেত্রে আমি দেখি যে এই যে এখানে আপ্যায়ন খরচ হচ্ছে, যাতায়াত খরচ, নিবন্ধন খরচ, বিবিধ খরচ, এই যে খরচগুলো আমি করেছি বা হচ্ছে ইয়া করছি, টাকাগুলো দিয়ে দিয়েছি, এই টাকাগুলো কিন্তু আর কখনো কি করবে, ব্যাক আসবে না। এটা কিন্তু ব্যাক আসার আর কোনো সুযোগ নেই। কিন্তু এই যে আপনার হাতে নগদ যে টাকাটা আমি এখানে দেখিয়েছি, সেটা কিন্তু কোড শুরু হচ্ছে ১ দিয়ে। আমি যদি কোনো সমিতিতে এখানে ঋণ প্রদান করতাম, সেটার কোডও কিন্তু এই ১ দিয়ে শুরু হতো। অর্থাৎ মূলধনী যে ব্যয়গুলো রয়েছে, খরচগুলো রয়েছে, সেগুলো ১ দিয়ে শুরু হয়, আর রাজস্ব যে ব্যয়গুলো রয়েছে সেগুলো ৪ দিয়ে শুরু হয়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এই জমা খরচের হিসাবটা একটু দেখাবো। তাহলে আমাদের শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে সঞ্চয় আমানত। তাহলে আমরা সঞ্চয় আমানতটা এখানে দিব। তাহলে আমাদের জমা খরচের শুরুতে এখানে অনেকগুলো রয়েছে, এগুলো আমাদের আসলে দরকার নাই। এগুলো আমাদেরকে আসলে বাদ দিয়ে দিতে হবে। আমি সব বাদ দিয়ে দিই। তাহলে আমার কোনোটাই দরকার নেই। আমি এখানে -৪ দিলে এগুলো সব বাদ হয়ে যাবে। আচ্ছা, আমার দরকার হচ্ছে শেয়ার আমানত এবং সঞ্চয় আমানত, এই দুইটা আমার দরকার রয়েছে। কিন্তু শেয়ার এবং সঞ্চয় আমানত এই দুইটা আমার দরকার রয়েছে। তাহলে আমি এই দুইটা শুধু পূরণ করবো, এই দুইটা। তাহলে এখানে আমার কত টাকা ছিল? এখানে আমার ছিল হচ্ছে সঞ্চয়ে ১০,০০০ আর শেয়ার হচ্ছে ২০,০০০। তাহলে আমি সঞ্চয়ের ঘরে শেয়ারের ঘরে ২০,০০০ টাকা দিয়ে দিই, আর সঞ্চয়ের ঘরে ১০,০০০ টাকা দিয়ে দিই। তারপরে অস্থায়ী আমানত আমার নাই, নিট লাভ এগুলো নাই। এগুলো যখন আপনার ভবিষ্যতে আরও বিভিন্ন কাজ করবেন তখন এগুলো আসবে। এখন আপাতত এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো আমাদের অডিটের ক্ষেত্রে প্রয়োজন হয়, তো আপাতত এগুলো আমাদের নাই। এগুলো আমি সব বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি নতুন করে এখানে দিব। তাহলে নতুন করে দিতে হলে, ফিল্ড দিতে হলে আমি প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পরে এবার আমার হচ্ছে কী দরকার সেটা আমি হচ্ছে এখানে লিখবো। তো আমার কী দরকার, এখানে ভর্তি ফি দরকার। আমি যদি এই জায়গাতে ভর্তি ফি লিখি, বাংলায় ভর্তি ফি, এই তো আমাদের ভর্তি ফি চলে আসলো। ভর্তি ফি তাহলে আমাদের কত টাকা আয় হয়েছে? ভর্তি ফি খাতে ১,০০০ টাকা আয় হয়েছে। তাহলে আমরা এই জায়গাতে ১,০০০ দিয়ে দিব। এই তো। এখন আমার আরেকটা ফিল্ড দরকার, সেটা হচ্ছে বিবিধ আয়। বিবিধ আয়ও আমাদের ১,০০০ টাকা আয় হয়েছে। আমি তাহলে বিবিধ আয় লিখব। আয় যেটা আসছে বিবিধ আয়, তাহলে আমরা এখানেও ১,০০০ টাকা দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাজটা কিভাবে করতে হবে। তাহলে এখানে মূলধনী আয় যেগুলো হয় সেগুলোর কোড কিন্তু ২ দিয়ে শুরু হয়, আর যেগুলো রাজস্ব হয় সেগুলো কিন্তু কোড ৩ দিয়ে শুরু হয়। এই ভর্তি ফি বিবিধ হয়, এটা কিন্তু রেগুলার নাও হতে পারে, কিন্তু আপনার এই শেয়ার সঞ্চয় আমানত, এটা সমিতি যতদিন আছে ততদিন কিন্তু এটা হতেই থাকবে। আর এই ভর্তি ফি এটা আগামী বছর হলেও হতে পারে, নাও হতে পারে, বা বিবিধ হয় হলে হতে পারে, নাও হতে পারে। তো যাই হোক, এখন আমাদেরকে খরচের খাত হিসেবে খরচের খাত নিয়ে কাজ করতে হবে। আমার এখানে যত ফিল্ড আছে আমি এগুলো সব বাদ দিয়ে দিব। আমি নতুন করে এখান থেকে ফিল্ডগুলো সিলেক্ট করবো। আমার শুধু যেগুলো দরকার আছে শুধু সেইগুলো, আমার এগুলো দরকার নাই। এগুলো সব বাদ দিয়ে দিই, সব বাদ দিয়ে দিলাম।
আচ্ছা, এখানেও আমি এটা ক্রস দিয়ে দিলাম। এখন আমার এখানে কি আছে খরচের খাতে? খরচের খাতে আছে হচ্ছে আপ্যায়ন খরচ রয়েছে। তাহলে আমি এখান থেকে আপ্যায়ন খরচ, এখানে যদি আপ্যায়ন খরচ চলে আসলো, আপ্যায়ন খরচ আমার কত টাকা ছিল? 1500 টাকা। তাহলে আমি আপ্যায়ন খরচের খাতে 1500 টাকা দিয়ে দিলাম। আবার আরো কিছু ফিল্ড লাগবে, আমি নিয়ে নিলাম ফিল্ড। তো এখান থেকে আমাদের কি আছে? যাতায়াত খরচ, নিবন্ধন খরচ। আচ্ছা, যাতায়াত খরচ কত? 600 টাকা। যাতায়াত খরচ আমি দিলাম। আচ্ছা, সিলেক্ট হয়নি, ওকে হয়নি, এমনিতে লিখে দিই যাতায়াত খরচ। এখানে কিন্তু বেশ কয়েক ধরনের যাতায়াত আছে, এটা কিন্তু হবে যাতায়াত খরচ। যাতায়াত খরচ আমাদের 600 টাকা। তারপর হচ্ছে নিবন্ধন, নিবন্ধন খরচ ভ্যাট সহ 345 টাকা। তারপরে আমাদের আরো রয়েছে বিবিধ ব্যয় 3155, বিবিধ ব্যয় 3155, বিবিধ ব্যয় 3155 টাকা, 3155 টাকা। আচ্ছা, এখন দেখেন আপনার এই পাশে যে খরচ মানে আয় হয়েছিল সেটা কিন্তু মোট 32,000 টাকা, ঠিক আছে। এখন আপনার এখানে যে খরচ, সেই খরচেও কিন্তু হচ্ছে শেষে সর্বমোট কিন্তু 32 হইতে হবে। কিন্তু আমার খরচ হয়েছে মাত্র 4টা খাতে, এই একটা এই একটা একটা, সবগুলো মিলে হয়েছে আমাদের মাত্র 5600 টাকা। তাহলে বাকি যে টাকাটা আছে, বাকি সেই টাকাটা কিন্তু আপনার এগুলো হাতে। তাহলে সেই টাকাটা এখানে হাতে যদি থাকে তাহলে আমাদের হাতে কত টাকা রয়েছে? হাতে রয়েছে 26,400 টাকা। তাহলে আমরা এখানে আরেকটা ফিল্ড দিব, নেওয়ার পরে এটা হাতে নগদ এটা দেখা যাবে। যেহেতু এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি নাই, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে সমিতিটা নিবন্ধন হইলে পরে সমিতির নামে। তাহলে আমরা এটা হাতে নগদ দেখাবো কত? 26,400 টাকা। এই দেখেন, এইবার হচ্ছে এটা আসলে অ্যাকাউন্টিং এর নিয়ম অনুসারে আপনার এই জমা এবং খরচ কিন্তু সবসময় সেম হইতে হবে। খরচ বলতে হাতে নগদ টাকাটা খরচ হয়নি, কিন্তু আপনার মূলধন হিসেবে রয়ে গেছে। তাহলে এই বছর 32,000 টাকা হলো, এই বছর 32,000 টাকা হলো। আমাদের কিন্তু কাজ এখানে মোটামুটি শেষ। আমাদের যে সমিতির আয় ব্যয় ছিল, সমিতি খোলার সময়, সমিতি নিবন্ধনের পূর্বে যে আয় ব্যয় ছিল, সেই আয় ব্যয়টা আমরা এখানে দেখিয়ে দিলাম। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি 2 এবং 3 কোড ব্যবহৃত হবে, এবং 2 কোড শুরু হলে হবে সেটা হচ্ছে গিয়ে মূলধনী আয়, আর যেটা 3 দিয়ে শুরু হবে সেটা হচ্ছে রাজস্ব আয়। ঠিক তেমনি সেখানে 4 দিয়ে শুরু হবে সেটা হচ্ছে রাজস্ব ব্যয়, আর হচ্ছে 1 দিয়ে শুরু হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে কি মূলধনী ব্যয়। তো এটা করা শেষ হয়ে গেলে আমরা এটাকে সংরক্ষণ করব এবং পরবর্তী পাতায় যাব। এই পরবর্তী পাতায় যাওয়ার পরে কিন্তু আবার আমাদের চলে আসছে যে 2 বছরের বাজেট প্রাক্কলন। এখন আমাদেরকে 2 বছরের বাজেট প্রাক্কলন করতে হবে। যেখানে আমাদেরকে দিয়ে দিয়েছে 2টা ফিল্ড 2 বছরের জন্য। তাহলে আমাদের এখানে নির্বাচন করবো কোন অর্থ বছর। আমরা দিব এখানে 25-26 অর্থ বছর। তাহলে 25-26 অর্থ বছরে আমি আবারও করবেন না, এগুলো সব ফিল্ড বাদ দিয়ে দেবো, কোনো ফিল্ড আমি রাখবো না। আচ্ছা, ঠিক আছে। তো আমার মোটামুটি সবগুলো ফিল্ডে আমি যেগুলো অপ্রয়োজনীয় ফিল্ড ছিল, এত ফিল্ডের আমার দরকার নেই, আমি সবগুলো বাদ দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে বা কাজ করতে সুবিধা হয়। এখন আমার শুরুতে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে 25-26 অর্থ বছরের যে আমার জমা খরচ রয়েছে, অর্থাৎ আয় ব্যয় রয়েছে, সেগুলো আমরা এখানে দিব। তো আমি আমার যে ফিল্ড ছিল সেখান থেকে আমি একটু নিয়ে আসি, সেটা হচ্ছে 2025-26 অর্থ বছরের যে আয় ব্যয়। তো আমি শুধু দেখানোর সুবিধার্থে খুবই অল্প আয় ব্যয় এখানে দেখিয়েছি। তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আদায়কৃত শেয়ার মূলধন। আমরা ধরে নিলাম এই বছর কিছু আদায়কৃত শেয়ার মূলধন আসবে, এটা আসবে 20,000। তারপর সঞ্চয় আমানত আসবে ধরুন 2,70,000 সঞ্চয় আমানত। তাহলে আরেকটা ফিল্ড আমরা এখানে নিব, নেওয়ার পরে এখানে আমরা সঞ্চয় আমানত লিখবো। সঞ্চয় সঞ্চয় আমানতটা চলে আসলো। আসার পরে আমরা ধরলাম 2,70,000 আর এটা হচ্ছে 20,000। তাহলে আমাদের মোট 2,90,000 হলো। এবার হচ্ছে আমাদের খরচগুলো কোন কোন খাতে হবে আমরা একটু দেখি। যে আমরা ঋণ দিব, সদস্যদেরকে ঋণ দেব 2,60,000, অফিসের আসবাবপত্র দিব 30,000। ওকে, তাহলে সদস্যদের ঋণ সদস্য 2,60,000 দিব। আর একটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আসবাবপত্র, অফিস আসবাবপত্র, আসবাবপত্রের সাথে সাথে অফিস আসবাবপত্র চলে আসবে। তাহলে আমাদের এটা আমরা ক্রয় করবো হচ্ছে 30,000 টাকা।
তাহলে দেখেন আমাদের যে জমা খরচটা আছে সেটা কিন্তু সমান হয়ে গেল। এবার আমাদেরকে 2026-27 অর্থ বছরে যেতে হবে। আচ্ছা, মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু আমি শুধু দেখানোর জন্যই অল্প কয়েকটি আয় ব্যয় দিলাম, কিন্তু আপনাদের কিন্তু এখানে আরো বিভিন্ন ধরনের আয় থাকতে পারে। যেমন হচ্ছে আপনার যেহেতু এখানে শেয়ার মূলধন বাড়ছে, অর্থাৎ এখানে কিন্তু ভর্তি ফিও আসার কথা ছিল, অর্থাৎ রাজস্ব যে আয়গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে দেখাই নাই। আবার এই জায়গাতে হচ্ছে রাজস্ব যে ব্যয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখাই নাই, এখানে শুধু মূলধনই ব্যয় রয়েছে। তো পরবর্তীতে আমরা 2026-27 ক্ষেত্রে এটা আমরা একটু দেখবো। 2026-27 ক্ষেত্রে আমি একটু প্রস্তুত করে রেখেছি শেয়ার আমানত, সঞ্চয় আমানত। শেয়ার আমানত 10,000, সঞ্চয় আমানত 4.5 লক্ষ। এখানে আচ্ছা, সঞ্চয় আমানত হচ্ছে 4.5 লক্ষ দিয়ে দিই আমি। আমার লাগবে সেটা হচ্ছে শেয়ার আমানত। আচ্ছা, সেটা আমি দিয়ে দিলাম 10,000। এবার দেখি আমার খরচ কি আছে। ঋণ আর অফিস আসবে কত? ঋণ আছে 4,40,000 আর আসবে কত? 20। ঋণ সদস্য দিলাম 4,40,000। তারপর দিয়ে দিলাম আসবাবপত্র। দিয়ে দিচ্ছি আমরা আরো 20,000 টাকা। আমাদের জমা খরচ সব জায়গাতেই সমান হয়ে গেল। এইটা কিন্তু আমি যে জমা খরচটা দেখালাম বা বাজেটটা দেখালাম, প্রাকলিত বাজেট, এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রাকলিত বাজেট। কিন্তু আপনাদের রিয়েল যে সমিতি আপনারা করবেন সেখানে কিন্তু আপনাদের আরো অন্যান্য যে খাতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেজিস্টারে লিখবেন। লেখার পরে সেটা অনুসারে এখানে কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে? তো এটা করা হয়ে গেলে তারপরে আমরা এটাকে সংরক্ষণ করব। যেহেতু আমি একটু আগে এখানে কাজ করেছি, মানে এই যে ফুলগুলো বাদ দিয়েছি, তারপরে এর জন্য এখানে কিন্তু সংরক্ষণ আসে নাই। তো আপনাদের সংরক্ষণ বাটন আসবে, আপনারা এখানে সংরক্ষণ দিবেন। দেওয়ার পরে মোটামুটি কিন্তু আমাদের এই যে আর্থিক যে তথ্যগুলো রয়েছিল, অর্থাৎ আর্থিক তথ্যাদি সমিতির আয় ব্যয়, সমিতির বাজেট, এই সবগুলো তথ্য আমাদের পূরণ হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী পাতায় চলে যাব। পরবর্তী পাতায় যাওয়ার পরে এখানে আমাদেরকে যে ডকুমেন্টসগুলো আছে, আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের হচ্ছে আমরা নিবন্ধন ফি জমা দিব, ভ্যাট জমা দিব, তারপরে হচ্ছে আমাদের যে অফিস ভাড়ার চুক্তিপত্র আছে সেটা আমাদের লাগবে। তো এই ডকুমেন্টসগুলো আমরা এখান থেকে আপলোড করে দিব। তাহলে আমাদের শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে সাংগঠনিক সভার রেজলিউশন। তো সাংগঠনিক সভার রেজলিউশন আমি বলেছিলাম যে ডকুমেন্টের রেফারেন্স নাম, যে আপনি 3-4টা ডকুমেন্টস থাকলে প্রত্যেকটাকে 1, 2, 3 নাম্বার দিয়ে দিতে পারেন। তাহলে আমরা ধরলাম এটা 1 নাম্বার ডকুমেন্টস এবং এটার মেয়াদ উত্তীর্ণের তারিখের কোনো বিষয় নাই। তাহলে আমি এখন এটা সংযুক্তকরণ বাটনে চাপ দিয়ে আমি এখানে হচ্ছে অল ফাইল সিলেক্ট করে তারপরে হচ্ছে আমার যে রেজলিউশন, আমি ধরলাম এটা আমার একটা রেজলিউশন, এটা আমি পিডিএফ ফাইলটা আপলোড করে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু এখানে পিডিএফ ফাইল ওরা আপলোড দিবে এবং ছবিও আপলোড দেবে, দুটাই আপনারা দিতে পারবেন। দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে আরও এখানে আপলোড করতে হবে, সেটা আমরা আপলোড করবো। তো এটা করার জন্য আমরা সংরক্ষণ দিব। দেওয়ার পরে এবার হচ্ছে অফিস ভাড়ার চুক্তি আমাদের রয়েছে। অফিস ভাড়ার চুক্তিতে কিন্তু আপনারা আরেকটা কাজ করবেন, 300 টাকার যে স্ট্যাম্প রয়েছে সেটা, এবং সেই সাথে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের যে কাউন্সিল বা চেয়ারম্যান রয়েছে তাদের কাছ থেকে অফিসের ঠিকানার যে প্রত্যয়নটা করবেন সেটা, আর হচ্ছে অফিস ভাড়ার যে চুক্তি রয়েছে মালিকের সাথে সেইটা একসাথে স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। আমি ধরলাম এটা আমার ডকুমেন্টস নম্বর 2, এটা মেয়াদ শুরুর তারিখ আপনি চাইলে দিতে পারেন। ধরলাম আমি হচ্ছে এটা আমার 1 তারিখ থেকে শুরু হবে মেয়াদ, তারপরে আমার এই চুক্তিটা আমার থাকবে, আমি ধরলাম 3 বছরের জন্য চুক্তি করেছি বা 4 বছরের জন্য, যেটা মনে হয় দিয়ে আর একবার 1 তারিখ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমার অফিস ভাড়ার যে চুক্তিটা আছে, মানে অল ফাইলে যাইতে হবে। যাওয়ার পরে হচ্ছে আমার অফিস রেন্টের এটা আমি সিলেক্ট করে দিলাম, এটা আমার এটা হয়ে গেল, আমি এটা সংরক্ষণ করে দিলাম। এবার আমার লাগবে হচ্ছে চালান কপি। তাহলে এখানে কিসের চালান কপি লাগবে? আমার চালান কপি লাগবে সেটা হচ্ছে এটা হলো 3 নাম্বার ডকুমেন্ট। এটা হচ্ছে যেটা যে ব্যাংকে আমরা সমিতি নিবন্ধনের জন্য
যে চালানটা জমা দেই অথবা আমরা যদি ঘরে বসে এই চালানের মাধ্যমে যে চালানটা জমা দিচ্ছি 300 টাকা এবং হচ্ছে ভ্যাটের জন্য 45 টাকা, এই 345 টাকা দুইটা আলাদা আলাদা চালান কপি একসাথে স্ক্যান করে অথবা ওই যে পিডিএফটা আপনারা ডাউনলোড করেছিলেন সেই দুইটা একসাথে মার্জ করে এখানে কিন্তু আপলোড করে দিতে পারেন। আমি ধরলাম যে আমি এই কাজটাও করেছি, আমি চালান আমার হয়েছে, আমি দেখি আমার চালান, এই যে চালানটা আমি এখান থেকে আপলোড করে দিলাম, দিয়ে তারপরে সংরক্ষণ বাটনে চাপ দিলাম, তাহলে আমাদের কিন্তু সব ডকুমেন্ট আপলোড করা শেষ। আবার কি কি ছিল, সাংগঠনিক সভার রেজলিউশন, অফিস ভাড়ার চুক্তি এবং চালান কপি, এই তিনটাই কিন্তু আমার এই জায়গাতে আপলোড হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সংরক্ষণ দিব এবং আচ্ছা আমাদের কিন্তু আর সংরক্ষণের কোনো সুযোগ নেই, আমার তিনটাই সংরক্ষণ হয়েছে, আমরা পরবর্তী পাতায় দিব। তো পরবর্তী পাতায় দিলে এবার কিন্তু হচ্ছে আমার যে পুরো সমিতির যত কাজগুলো আমরা করলাম সেই কাজগুলো কিন্তু দেখাবে, যে আমি কী কী কাজ করেছি সবগুলো একসাথে দেখাবে। দেখেন এই যে শুরু থেকে সমিতির ধরন, তারপর সমিতির নাম, সংগঠনের কবে এটা আমরা সংগঠন করেছি, তারপর হচ্ছে এটা যে সমিতির ঠিকানা, আমি বলেছিলাম যে সমিতির ঠিকানার সময় কিন্তু আপনারা শুধু এই যে ডাকঘর পর্যন্ত এইটুকু আপনারা পূরণ করবেন, বাকিটুকু কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এই যে উপজেলা আর জেলা বিভাগ এগুলো অটোমেটিক চলে আসে, তাহলে সমিতির ঠিকানা পেলাম আমরা, তারপরে সমিতির এলাকা পেলাম আমরা, অর্থাৎ যে মানে আমার সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা দুটাই আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের সদস্যের ভর্তি ফি, শেয়ার সংখ্যা ইত্যাদি এগুলো সব কিছু ঠিক আছে কিনা, এটা এখন ঠিক আছে কিনা সেটা চেক করার জন্যই কিন্তু আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসছে। তারপরে আমাদের সমিতির যে সদস্যদের তালিকা রয়েছে সেখানে তাদের যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম, এই দেখেন আমি কিন্তু বলেছিলাম যে হচ্ছে আমাদের যে সদস্য রয়েছে তার ছবি, স্বাক্ষর এবং নমিনির আইডি কার্ড এবং হচ্ছে কি ওই ব্যক্তির আইডি কার্ড এগুলো আপলোড করবেন। আমি শুরুতেই যে প্রথম যে সদস্যটার আপলোড করেছিলাম সেগুলো কিন্তু এখানে 4টাই দেখাচ্ছে, আর বাকি যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপলোড করি নাই। কিন্তু আপনারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র সদস্যের এবং নমিনির জাতীয় পরিচয়পত্র এই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপলোড করবেন। ঠিক আছে, এটা আমাদের যে নীতিমালা রয়েছে এবং সার্কুলার রয়েছে সেগুলো কিন্তু এগুলো উল্লেখ করা আছে, এগুলো অবশ্যই আপলোড করতে হবে। দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কমিটির পদ বরাদ্দকরণ, যে ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করব তার নাম এবং সংগঠকের নাম এগুলো চলে আসছে। এখন হচ্ছে আমাদের যে কমিটির পদ রয়েছে কার কোন পদ সেটা সঠিকভাবে পূরণ হয়েছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করে নেব। তারপরে আমাদের ডকুমেন্ট সবগুলো আমরা সঠিকভাবে আপলোড করেছি কিনা সেটাও আমরা চেক করে নেব, এবং সমিতির যে আয় ব্যয় অর্থাৎ আমরা যেগুলো পূরণ করেছিলাম আমাদের রেজিস্টার খাতা থেকে দেখে দেখে সেগুলো আমরা এখানে আবারও চেক করে মিলিয়ে নিব যে ঠিক আছে কিনা, এবং পরবর্তী 2 অর্থ বছরের যে বাজেটটা আমরা রয়েছে 2025-26 এবং 2026-27 এই 2 অর্থ বছরের বাজেটগুলো আমরা সঠিকভাবে পূরণ করেছি কিনা সেটাও আমরা দেখে নেব। এরপর আমাদের সমিতির ধরনটা কি, যে আমাদের সমিতির ধরন অবশ্যই প্রাথমিক সমিতি আমরা যেহেতু কাজ করেছি এবং একটা রেজিস্ট্রেশন ফি 300 টাকা এবং ভ্যাট হচ্ছে 45 টাকা, মোট আমরা 345 টাকা এখানে আমরা এটা দিব। এরপরে আমাদেরকে এখানে বলতেছে যে হচ্ছে চালান নাম্বার, চালান নাম্বারটা আমরা কোথায় পাবো, চালান নাম্বারটা আমরা পাবো যেখানে ওই যে আমরা এই চালানের মাধ্যমে যে টাকাটা জমা দিয়েছিলাম ওখানে একটা চালান নাম্বার থাকে, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি একটা চালান নাম্বার দিয়ে দিই, মনে করলাম আমি একটা চালান নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে চালান জমার যে তারিখ সেটাও আমরা একটা তারিখ দিয়ে দিলাম। এই এখন তারপরে আমরা এই সনদটা আমরা কিভাবে পেতে চাই, এই সনদটা ধরলাম যে উপজেলা অফিসের মাধ্যমে পেতে চাই, সেটা আমরা সিলেক্ট করে দিলাম, এবং এরপরে আরেকটা বাটন রয়েছে যে আমি স্বীকার করে দিয়েছি যে উপরোক্ত সকল তথ্য জানিয়ে বুঝিয়ে সব জ্ঞানে আমরা প্রদান করেছি। এইটা করার পরে আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে প্রিন্ট যে বাটন রয়েছে সেটা থেকে আপনারা কিন্তু এটা প্রিন্ট করে রাখতে পারবেন। তারপরে এবার হলো আমাদের আবেদনের চূড়ান্ত জমা, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই যে আবেদনটা রয়েছে সেটা কিন্তু যে আমাদের উপজেলা সমবায় কার্যালয়ে রয়েছে যে সেটা কোনটা, এই যে আমাদের এই মধুখালী উপজেলা সমবায় অফিসারের নিকটে এটা কিন্তু চলে যাবে। তাহলে আমি আবেদনের চূড়ান্ত জমা দিয়ে দিলাম এবং কিন্তু আমার এই আবেদনটা কিন্তু উপজেলা সমবায় কার্যালয়ে চলে গিয়েছে। এখন দেখেন এখানে কতগুলো জিনিস অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে। এই যে আবেদনপত্র এটা কিন্তু আমরা তৈরি করি না, এটা অটোমেটিক তৈরি হয়। তারপরে হচ্ছে আমাদের কিছু অঙ্গীকারনামা থাকে, এগুলো অটোমেটিক তৈরি হয়। আমরা একটু দেখি যে কি কি অঙ্গীকারনামা তৈরি হলো, প্রত্যয়নপত্র তৈরি হলো,
প্রাকলিত বাজেট, জমা খরচ হিসাব, এগুলোকে আমরা দেখেছি কমিটির তথ্যতে, এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে এগুলো আর দেখবো না, কিন্তু আমি এই কয়েকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখনো আসেনি, আসতেছে, ডাউনলোড হচ্ছে, একটু সময় দিয়ে অপেক্ষা করি আমরা। এই তো আমাদের যে আবেদনটা ছিল এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে, বরাবর জেলা সমবায় অফিসার এবং হচ্ছে এখানে কি কি লেখা থাকে সেগুলো কিন্তু এখানে চলে আসে, এবং 20 জন সদস্যদের যে ইয়াটা আছে সেগুলো কিন্তু এখানে আমাদের চলে এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটু তাড়াহুড়া করে এই সদস্য তথ্যগুলো পূরণ করেছিলাম, এর জন্য সঠিকভাবে কিন্তু পূরণ হয়নি, কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা ফিল্ড ঠিকভাবে পূরণ করবেন, পূরণ করলে সঠিকভাবে আসবে। এবং হচ্ছে সভাপতি যিনি আছেন তিনি সিগনেচারে কিন্তু এই আবেদনপত্রটা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের কিছু প্রত্যয়নপত্র আছে, সেগুলো এখানে চলে আসবে। এই যে অঙ্গীকারনামা 1, এখানে আমরা যে সমবায় বিধি এবং আইন যেগুলো রয়েছে সেগুলো মেনে চলবো, সেটা কিন্তু এখানে আমরা স্বাক্ষর করেছি। আমাদের যে কমিটির 6 জন মেম্বার রয়েছেন তাদের কিন্তু স্বাক্ষর এখানে দিয়েছেন, এবং তারা বলেছেন যে আমরা এই সমবায় আইন এবং বিধি সার্কুলার এগুলো মেনে চলবো, এবং বিভিন্ন সময় যেগুলো জারি হবে সেগুলো আমরা মেনে চলবো। এগুলো কিন্তু আমরা একটু দেখে নিব যে এখানে কি কি বিষয় আছে। তারপরে আমাদের আরো 2টা প্রত্যয়ন রয়েছে, এগুলো একটু ডাউনলোড হইতে একটু সময় নিচ্ছে। আরেকটা অঙ্গীকারনামা এখানে চলে এসছে, যে বলতেছে যে জারিকৃত সার্কুলার নং এবং অত্যাবশ্যকীয় যে জ্ঞাতব্য বিষয় এগুলো সম্পর্কে আমরা অবগত আছি। আমরা সরকারি কোনো সাহায্য ছাড়াই নিজস্ব মূলধনের মাধ্যমে যাবতীয় সমিতির কার্যক্রম পরিচালনা করবো ইত্যাদি বিষয়ে আরেকটা অঙ্গীকারনামা এখানে আছে। তারপরে আমাদের এই পাশে আরেকটা অঙ্গীকারনামা রয়েছে যে আমরা এটা হস্তমোদিত তহবিলের সমুদয় টাকা, ওই যে আমরা বলছিলাম যে হিসাবের সময় আমাদের কিছু টাকা হাতে রয়ে যাচ্ছে, সেই সমুদয় টাকা নিবন্ধন পাওয়ার 15 দিনের মধ্যে প্রস্তাবিত যে সমিতি রয়েছে, যে সমিতির নামটা রয়েছে, সেই সাংগঠনিক সভায় বর্ণিত যে ব্যক্তিবর্গ, মানে যারা হচ্ছে ওই ব্যাংকটা পরিচালনা করবে, সিগনেটারি হবে, তাদের সিগনেটারিতে সমিতির নাম দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করবো। এটা আমাদের সভাপতি মহোদয় এটার একটা প্রত্যয়নপত্র উনি দিচ্ছেন। এটা কিন্তু সমবায় নীতিমালার হচ্ছে একটি নীতি, তো সেই অনুসারে এগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। তো এই যে যে আবেদনপত্র, অঙ্গীকারনামার 2 প্রত্যয়নপত্র, এগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে, এগুলো আপনার কিন্তু তৈরি করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু আগে যখন অফলাইনে সমিতি নিবন্ধনের আবেদন করতে হতো তখন কিন্তু এগুলো আপনাকে তৈরি করে দিতে হতো। এছাড়াও যে আমরা যে প্রাকলিত বাজেট জমা খরচ করলাম এবং শেয়ার সদস্যদের শেয়ারগুলো আমরা ওখানে তথ্য এন্ট্রি দিলাম, সেগুলো কিন্তু সব চলে আসে এবং কমিটির তথ্য চলে আসে, এছাড়াও আমাদের অন্য করে চলে আসে। তো এইভাবে করে আপনারা সমবায় সমিতির জন্য কিন্তু খুবই সহজে একদম ঘরে বসে বুঝে শুনে আস্তে ধীরে সমিতির আবেদনটা সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও যদি আপনার একটা সমবায় সমিতি আর্থিক প্রতিষ্ঠান, এখানে শুরুতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই যে আর্থিক হিসাব নিকাশ আছে, জমা খরচের হিসাব নিকাশ আছে, বাজেট প্রাক্কলনের বিষয়গুলো আছে, তারপরে প্রত্যয়ন কার কাছ থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, কোন সমিতির জন্য কোন প্রত্যয়ন লাগবে। যেমন মৎস্যজীবী সমিতি গঠন করতে হলে আপনাকে কিন্তু মৎস্য অফিস থেকে যে মৎস্যজীবী কার্ড রয়েছে সেই সমিতির সেই কার্ডটা নিয়ে আসতে হবে। এই ধরনের বেশ কিছু বিষয় আশয় রয়েছে। তো এইরকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনার যে সংশ্লিষ্ট উপজেলা সমবায় কার্যালয় রয়েছে বা জেলা সমবায় কার্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আশা করি যে আপনারা দ্রুতই সমাধানগুলো পাবেন, এবং এভাবে সমবায় সমিতি নিবন্ধন করে বাংলাদেশের যে আর্থিক খাত রয়েছে, আমাদের দেশে যে 3টা মালিকানার খাত রয়েছে, একটা রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত, আরেকটা হচ্ছে সমবায়। এই সমবায় মালিকানার খাতকে আপনারা সবল করবেন এবং সেই সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং নিজের উন্নয়ন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এর মধ্যে দিয়ে যদি আপনাদের ন্যূনতম উপকার হয় তাহলে আমার এই প্রচেষ্টা অবশ্যই সার্থক হবে। আর যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনাদের উপকার হবে। আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।